টিভিতে সকলকে এক ঘন্টা ধরে টান টান আমি নজর রাখতে হচ্ছে, তার কারণ যুগান্তকারী এক তথ্য সামনে আসে বারবার করে নারী নিরাপত্তা নিয়ে। বারবার এই যে ইতিহাস এক অদ্ভুত জিনিস সাক্ষী বহন করে নিয়ে চলেছে। প্রশ্ন বারবার কেন ওঠে যে নারী নিরাপত্তা নিয়ে, কেন 2023-এ দাঁড়িয়েও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে, কেন বারবার নারীদেরকে নির্যাতিত হতে হবে। এর আগেও বিভিন্নভাবে আমি প্যানেলে এই কথাগুলো বলেছি, কিন্তু আজকের যে ঘটনা তা একেবারে নজিরবিহীন। কেন বললাম, ছোট একটু প্রতিবেদন শোনাবো, তারপরে আসছি বিশেষ আলোচনাতে। ভারতে নারীদের নিরাপত্তা এখন ভারতে একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দেশে নারীর বিরুদ্ধে অপরাধের হার বেড়েছে অনেকাংশে। মহিলারা ঘর থেকে বের হওয়ার আগে দুবার চিন্তা করে, বিশেষ করে রাতে। দুর্ভাগ্যবশত এটাই আমাদের দেশের করুণ অবস্থা, যার প্রতিনিয়ত আতঙ্কে বাস করে ভারতের নারীরা। ভারতের নারীদের পুরুষের সমান অধিকার দেওয়া রয়েছে, যদিও মানুষ এই নিয়ম মানেন না। তারা আমাদের দেশের বৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখে, তারপরেও তারা আতঙ্কে দিন কাটাচ্ছে। নারীরা এখন দেশের সম্মানিত পদে। প্রকৃতপক্ষে অন্তত 5টি সংবাদ নিবন্ধ রয়েছে যা বিভিন্ন অপরাধের ভয়াবহ বিবরণ সম্পর্কে আমাদের জানায়। ভারতে মহিলাদের নিরাপত্তার অবস্থা দেখা অত্যন্ত বেদনাদায়ক, বিশেষ করে এমন একটি দেশে যেখানে মহিলাদের দেবীর মর্যাদা দেওয়া হয়। অন্তত বলতে গেলে নারীর বিরুদ্ধে অপরাধের তালিকা বেশ দীর্ঘ। দেশের বিভিন্ন স্থানে অ্যাসিড হামলা থেকে শুরু করে বিভিন্ন রকম হামলা, তাদের জীবন সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য অপরাধী শিকারের মুখে অ্যাসিড নিক্ষেপ করে। তবুও ভারতে অনেক শক্তিশালী অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা তাদের জীবনের জন্য লড়াই করেছে এবং স্বাধীনভাবে তাদের জীবন পরিচালনা করার চেষ্টা করছে। তবে দেশের নারী ও শিশুদের নিরাপত্তা সরকারের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক নারী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আইন পরিচালনা করছে, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স থেকে নারীরা সুরক্ষা আইন 2005, যৌতুক নিষেধাজ্ঞা আইন 1961, নারীর অশালীন প্রতিনিধিত্ব নিষিদ্ধকরণ আইন 1986, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি প্রতিরোধ নিষেধাজ্ঞা ও প্রতিকার আইন 2013 এবং বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন 2006। উল্লেখিত মন্ত্রণালয় জুভেনাইল জাস্টিস শিশুদের যত্ন ও সুরক্ষা আইন 2015 কমিশনগুলির জন্য পরিচালিত করেছে। শিশু সুরক্ষা আইন 2005 এবং যৌন অপরাধকে শিশুদের সুরক্ষা আইন 2012-র উপর যে সমস্ত নিবন্ধ প্রকাশ করা হয়েছে তা আমাদের আইনে বলা রয়েছে। যৌন অপরাধের বিরুদ্ধে কার্যকর আইনি প্রতিরোধের জন্য ফৌজদারি আইন সংশোধনী আইন 2013 প্রণীত হয়েছিল। আরও 12 বছরের কম বয়সী মেয়েকে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড সহ আরও কঠোর শাস্তির বিধানও নির্ধারণের জন্য ফৌজদারি আইন সংশোধন আইন 2018 প্রণীত হয়েছিল। আইনটি অন্যান্য বিষয়ের সাথে সাথে 2 মাসের মধ্যে তদন্ত এবং বিচার শেষ করার নির্দেশ দেয়। তাই প্রশ্ন, এত আইন এত কিছু থাকা সত্ত্বেও কেন নারীদের উপর নির্যাতন বেড়েই চলেছে? কেন এখনও হিংস্রতার চরম পর্যায়ে দেখতে হয় মানুষকে? প্রশ্ন হাজার, উত্তর বর্তায় প্রশাসনের ওপর, দাবি জনসাধারণের। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। আপনারা শুনলেন সরাসরি প্রতিবেদন। কেন এই কথাগুলো বলছি তা প্রতিবেদনে অনেকটাই হয়তো পরিষ্কার। বারবার করে 2023-এ দাঁড়িয়েও মেয়েদের অর্থাৎ নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে সরাসরি প্রশাসনের ওপরে। তার কারণ প্রশাসন ঠিক নারী নিরাপত্তা নিয়ে কি স্টেপ নেয় সেই বিষয়ে প্রশ্ন তোলে, সেই বিষয়ে বারবার প্রশ্ন তোলে জনসাধারণ। কিন্তু উত্তর কি? কামদুনি একেবারে সব নিয়ে আলোচনা করব, নারী নিরাপত্তা নিয়ে আলোচনা করব, আওয়াজ তুলবে ট্রাইব টিভি সব বিষয় নিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি একেবারে স্টুডিওতে রয়েছে নিমাই কবিরাজ, বিজেপি নেতা রয়েছে, আমাদের সঙ্গে রয়েছে বাপি প্রামাণিক, রাজনৈতিক বিশ্লেষক, এবং একই সাথে আমাদের সঙ্গে রয়েছে তাপসী সরকার, সরাসরি তৃণমূল নেত্রী। আপনাদের তিনজনকে একেবারে ট্রাইব টিভিতে স্বাগত জানাই। কিন্তু প্রশ্ন আমার সবার আগে কেন্দ্রীয় সরকারের উপরে, প্রশ্ন আমার সরাসরি বিজেপির নেতাকে। প্রশ্ন এখানে একবার নয় বারবার ওঠে, নারী নিরাপত্তা নিয়ে আপনারা কি ভাবেন? বারবার আপনাকে একটা ইতিহাস প্রথমেই মনে করাবো আমি। একেবারে 2012, 2013, 2016 বারবার নির্ভয়া কাণ্ডের কথা বলবো। নির্ভয়া কাণ্ড নিশ্চয়ই আপনার মনে থাকবে, 16ই ডিসেম্বর 2012-র কথা কেউ ভোলেনি এখনো পর্যন্ত। ইতিহাস সাক্ষী রয়েছে একেবারে নির্মমতার, একেবারে নিষ্ঠুরতার একেবারে চরম সীমা। 2012 সাল, 22 আগস্ট 2013 সাল, 28 এপ্রিল 2016 সাল, 2016 সালে আবার এক নারকীয় ঘটনা, আবার 2023-এ, 2020-তে বারবার একের পর এক বিভিন্ন স্টেটে এই ঘটনা ঘটেই চলেছে। প্রশ্ন সবার আগে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর বিভিন্ন রকমভাবে, এবং প্রশ্ন ওঠে কেন্দ্রের ওপরে, তারপর আসে রাজ্য। কেন্দ্র রাজ্য উভয়কেই প্রশ্ন করবো, কিন্তু প্রথম প্রশ্ন সরাসরি নিমাই বাবুকে। বলুন, কি বলবেন? দেখুন, নারী সুরক্ষা
নারী নির্যাতনের হাত থেকে রক্ষা করবার জন্য নারীদের ক্ষমতায়ন করা এবং নারীদের আপনারা জানেন যে নারীদের স্বার্থ সুরক্ষিত করবার জন্য এবার নারীদের জন্য বিল নিয়ে এসেছে নারী সংরক্ষণ। সেটা তো আপনারা অধিবেশনে করছেন, কি করছেন? এই বিষয়টার উপরে ভিত্তি করে নারীদের সুরক্ষা, নারী নির্যাতন বন্ধ করা, নারীদের ক্ষমতায়ন করা, নারীদের স্বার্থ সুরক্ষিত করবার জন্য নারীদের জন্য আলাদা মহিলা থানা তৈরি করা, নারী পুলিশ তৈরি করা, যাদের মাধ্যমে নারীরা সুরক্ষিত হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিষয়টা খুব দুঃখের। আপনি প্রশ্ন করলেন কেন্দ্র সরকারকে, কিন্তু বিষয়টা এই রকম আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যে রাজ্যে যখন এইসব ঘটনা ঘটে সেই সরকারের দায়বদ্ধতা নারীর নিরাপত্তা দেওয়া। নিমাইবাবু, দায়বদ্ধতা সবার, কেন্দ্র রাজ্য উভয়। আমি রাজ্যের কাছেও আসবো। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে সব ঘটনাগুলো ঘটেছে নারী নির্যাতন করে নিয়ে, আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে এর তীব্র ধিক্কার জানাই। যেখানে যে ঘটনা ঘটেছে সমবেদনা জানাই সেই সব পরিবারকে। কারণ শুধু নারী খুন ধর্ষণ নয়, প্রতিদিন যেভাবে শিশুকে যৌন হেনস্থা করতে হচ্ছে, আমাদের ছাত্রীরা বাড়ি থেকে বেরোনোর সাহস পায় না, এইরকম একটা ঘটনা চলছে। বাল্য বিবাহ থেকে শুরু করে অনেক রকম নারীদের উপর পাত্রের পণ প্রথা, এইসবের বিরুদ্ধে সোচ্চার সমাজের মানুষ হওয়া সত্ত্বেও আজও পর্যন্ত নারী নির্যাতন বন্ধ হয় নাই, খুন ধর্ষণ বন্ধ হয় নাই। সাময়িকভাবে যে ঘটনা ঘটেছে খুব নাড়া দিয়েছে। আমরা দেখলাম এখন এমন একটা দৃশ্য দেখছি যে খুনের সঙ্গে সঙ্গে প্রমাণকে লুপাট করার জন্য খুনিরা সেই ধর্ষণকারীর মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে সেই মানুষকে চিহ্নিত করা না যায় এবং সেই মানুষটি যেন বিচার না পায়। এই অবস্থা চলছে, এর প্রতিবাদ করা দরকার, সমাজকে গর্জে ওঠা দরকার। এবং আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, নারী সুরক্ষার জন্য, নারী নিরাপত্তার জন্য যা যা করা দরকার আমার ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রের সরকার এটা প্রচেষ্টা করছে এবং আগামী দিনে আরও করবে, এই দাবি আমি রাখছি। একেবারে ধিক্কার। মোমবাতি মিছিল তো অনেক হলো, প্রশাসনের দায় কবে ফিরবে, প্রশাসনের টনক কবে নড়বে, বারবার প্রশ্ন তুলছি প্রশাসনের ওপরে। কি বলবেন তাপসীদি? আপনার কাছে প্রশ্ন রাখবো। ধিক্কার অনেক হলো, মোমবাতি মিছিল অনেক হলো, কিন্তু কতদিন আর এরকম চলতে থাকবে? বারবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেন উঠবে? প্রকৃতপক্ষে আমরা যেটা বলছি, নারীর সুরক্ষার জন্য আইন হয়েছে, সেটা খাতায় কলমে। প্রকৃতপক্ষে নারী এখনও পিছিয়ে, নারী দেশ শাসন করছে, তার দৃষ্টান্তও আমরা পাচ্ছি। আবার সেই সঙ্গে আমরা দৃষ্টান্ত পাচ্ছি মণিপুরের মতো নক্কারজনক ঘটনার। কাজেই নারীর সুরক্ষা নিয়ে এখনও বড় প্রশ্ন। রাজ্যই হোক, কেন্দ্রই হোক, নারীর নিরাপত্তা কিন্তু এখনও সুনিশ্চিত নয়। আপনি নিজেই বলছেন রাজ্য নিয়েও প্রশ্ন উঠছে। রাজ্যে তো আপনাদের সরকারই রয়েছে। আমাদের সরকার থাকলেই যে নারী নিরাপত্তা হবে, বিল তো পাস আগেই হয়ে গেছে না? নারীর সুরক্ষা নিয়ে যে সমস্ত বিল হয়েছে সেই সমস্ত খাতায় কলমে রয়ে গেছে, তার বাস্তবায়িত হয়েছে কিনা তা খোঁজ খবর আমাদের কেন্দ্রীয় সরকার রেখেছে কি, পূর্ববর্তী সরকারগুলো রেখেছে কি বলবেন? না, এই প্রশ্নের ক্ষেত্রে আমি আগেই একটি বিষয় যেটা বললাম, খুব দায়িত্ব নিয়ে বললাম, যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে আইন আছে সেই আইনকে যদি সঠিকভাবে বলবৎ করা হয়, কারণ যতগুলো নারী নির্যাতন, নারী খুন হয়েছে, নারী নির্যাতন এবং নারী যে খুন হয়েছে, সেই খুনের ক্ষেত্রে প্রশাসনিক ভূমিকা, আইনের শাসন সঠিকভাবে না হওয়ার কারণে, আইনের শাসন সঠিকভাবে প্রয়োগ, সব যুক্তরাষ্ট্র কাঠামো যে রাজ্যে যে ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে আমি প্রশাসনের কথা বলছি। বাস্তবটা দেখুন, নারী এখনো দেশ শাসন করার পরেও নারী কেন সুরক্ষিত নয়? বাস্তবের যে আপনাদের দিকেই উঠছে, আমাদের সমাজ বাস্তবের যে আইন প্রণয়ন করা আছে সেই সঠিকভাবে আপনার কাছে আসবো, প্রশ্ন রাখবো বাপিদার কাছে। বাপিদা, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, এই যে এইটা কোন ধরনের, প্লিজ আসবো, নিমাইবাবু আসবো, নিমাইবাবু আমাকে প্রশ্ন করতে দিন, নিমাইবাবু আমাকে প্রশ্ন করতে দিন, প্লিজ। আপনি 1 ঘন্টা সময় পাবেন আপনার কথা বলার জন্য, আপনি শুনবো। আমি বাপিবাবুর কাছে আসবো, একটা প্রশ্ন নিয়ে আসবো। আপনি রাজনৈতিক বিশ্লেষক, আপনি এই কথাটা একটু ভেবে দেখুন তো, এটা কোন সংহিতাতে লেখা রয়েছে যেখানে নারী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠবে? বারবার নারীদেরকে এরকম রাতে 10টা হোক, বিকেল হোক, দুপুর হোক, রাস্তায় বেরোলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারপর এক প্রশাসন আরেক প্রশাসনকে কাবা ছোড়াছুড়ি করছে। এটাই কি রাজনীতির নতুন কোনো পরিকাঠামো? একদমই তাই। ভারতবর্ষের আমরা এখানে দুটি রাজনৈতিক দলের আলোচনা, তাদের বক্তব্য শুনছি,
কিন্তু আপনি প্রথমেই আমরা যে প্রতিবেদন দেখলাম তাতে ভারতবর্ষের যে পুলিশি ব্যবস্থা আজকে এই সুরক্ষার জায়গায় আমরা প্রশ্ন দুদিক দুতরফ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ছোড়াছুড়ি করছি ঠিকই, কিন্তু পুলিশি যে ব্যবস্থা আছে এটার কিন্তু এখনো কোনো পরিবর্তন হয়নি কি ভারতবর্ষে। অদ্ভুত একটা রক্ষকিত আজকে হচ্ছে, এরকম তো নিদর্শন পাওয়া গেছে বাপি। একদমই তাই। 1861 সালের পুলিশ আইন এখনো ভারতবর্ষে চলছে, তার কোনো রিফর্ম হয়নি। তাহলে আজকে পুলিশ বাধ্য হচ্ছে রাজনৈতিক দলের কথা শুনে চলতে। যারা শাসক তাদের কথা মতো আজকে আইন মানে যে অপরাধগুলো হচ্ছে সেই অপরাধগুলো ছোট ঘটনাকে বলা হচ্ছে কোথাও কোথাও। যারা শাসকের চেয়ারে বসে আছেন তারা কখনো কখনো বলছে এটা প্রেমের ঘটনা, এই ধরনের আমরা উদাহরণ পাই। অস্বীকার করতে পারবেন তাপসীদি অস্বীকার করতে পারবেন? বাপিবাবু যা বলছেন, আমি এটাই বলবো যে প্রশাসনের কথা ওনারা হলপ করে বলছেন, সেই প্রশাসনকে রাজনৈতিক দলের রং নিয়ে চলতে হয়। আমি আপনাকে মেনশন করতে মানুষের চাইবো, উনি মধ্যে এই কিন্তু কোনো প্রকৃতি পলিটিক্যাল চলে পার্টির লোক এসেছে, নয়। পুরুষ উনি একজন শাসিত আমরা রাজনৈতিক পুরুষ, বিশ্লেষক। আমরা এখন এগিয়ে থাকবো, আমরা নারীকে কিছুতেই তার ঊর্ধ্বে আমরা উঠতে দেব না। এই মানসিকতা যতদিন চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত নারী নির্যাতন চলবেই। আমাদের সবার আগে দরকার এই সমাজের এই ক্লাসিফিকেশন, এই ডিসক্রিমিনেশন, এটা দূর করা। উনি রাজনৈতিক জায়গা থেকে বক্তব্য বলছেন, কিন্তু এর সমাধান হচ্ছে আমরা যারা শাসন ক্ষমতায় থাকব, যে দলের যারা থাকবেন তাদের এই বিষয়ে নিরপেক্ষ থাকা উচিত। নিরপেক্ষতার একটা বড় প্রশ্ন এখানে আছে, কারণ শাসক শ্রেণী দেখে, বর্ণ দেখে, ধর্ম দেখে তার বিচার করেন। পুলিশ কোথাও কোথাও খুব সক্রিয় হয়ে যান। আমরা এরকমও দেখেছি এই বাংলায় যে নারী নির্যাতনের নামে অনেক মানুষকে ঠকানো হচ্ছে, অনেক মানুষকে ভয় দেখানো হচ্ছে, গাঁজা কেস দিয়ে দেওয়া হবে, শ্লীলতাহানি কেস দিয়ে দেওয়া হবে, এরকম ঘটনা যেমন ঘটছে। অনেক কেস রয়েছে যে কেসগুলো এখনো পেন্ডিং পড়ে রয়েছে, একদম হাজার কেস এই ধরনের আছে, এবং প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এই যে আজকে নারী নির্যাতন নিয়ে আলোচনা হচ্ছে, এই আলোচনার যদি আপনি কেন্দ্রবিন্দুতে যান তাহলে দেখবেন যে শাসকরা তাদের ভূমিকা আজকে কামদুনি নিয়ে উদাহরণ আসলো, কামদুনির কথা আসছে। কামদুনি নয় বাপিবাবু, একেবারে নির্ভয়া থেকে শুরু করুন আপনি, একদম জাতীয় স্তর থেকে রাজ্য স্তরে দেখুন সব জায়গায় একই প্রশ্ন উঠবে, নারী নিরাপত্তা। নির্ভয়া কাণ্ডের কিন্তু তারা সুবিচার পেয়েছে। সুবিচার পাওয়াটা বড় কথা নয়, আমার নির্ভয়া কাণ্ডের পরে সুবিচার বা বিচারের উপর নয়, যে বড় ঘটনা ঘটলো সেই ঘটনার এখনো পর্যন্ত তারা সুবিচার পায় না, এবং না পাওয়ার কারণে আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক, আমি একদম স্পেসিফিক প্রশ্ন করছি। আমার প্রশ্ন সুবিচার পাওয়া, বিচার পাওয়ার উপর শুধু নির্ভরতা নয়, আমার প্রশ্ন রাত্রি 10টার সময় বা দুপুরবেলা বা সকালবেলা একটা মেয়ে বা একটা নারী রাস্তায় বেরোলে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে কিসের জন্য? প্রশ্ন আমার অত্যন্ত স্পেসিফিক। না, এই প্রশ্নের সমাধান করতে গেলে আইনের শাসন দরকার প্রথম অবস্থায়। কোথায় রয়েছে আইনের শাসন? যদি সঠিকভাবে হয়, শুধু আইনের শাসন নয়, তার সঙ্গে যে আপনাদের উপরেও বর্তায়, আপনাদের উপরেও তো বর্তায়, প্রশাসনের উপরেও তো বর্তায়। পরিবেশকে সচেতন, একজনকেই শাস্তি দেওয়া হয়েছিল, সে হচ্ছে একটা ঘটনাকে দেখছেন, নতুন করে দিনের পর দিন নতুন ধনঞ্জয় সৃষ্টি হচ্ছে, যে ব্যবস্থা তার জবাব কে দেবে? তাদের শাস্তি কে দেবে? মণিপুরের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, আমার পশ্চিমবাংলার ক্ষেত্রে একটার পর একটা ধর্ষণ হচ্ছে, একটার পর একটা খুন হচ্ছে, পুলিশ প্রশাসন হেলদোল নেই, কোনো ভূমিকা পালন সঠিকভাবে করছে না। মণিপুর কি আমাদের রাজ্যের? মণিপুর কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের? না, তাহলে এইরকম ন্যাক্কারজনক ঘটনা কেন হচ্ছে? মণিপুরের কোথায় আছে আমাদের পুরুষ জাতি? এখনো নিজেদেরকে মহান ভেবে সমাজের বাপিবাবু কিছু বলতে আছে, বাপিবাবু তাদের দিকেই বারবার কেন আপনারা আপনাদের বাড়ির মা, আপনাদের বাড়ির কন্যা, আপনাদের বাড়ির সকলকে দেখেন না? আপনাদের সন্তানকে দেখেন না যে যিনি মাতৃরূপে এই প্রসঙ্গে আমার একটি বক্তব্য, এই ধরনের ঘটনাগুলির আজকে যদি আপনি ন্যাশনাল ক্রাইম ব্যুরো দেখেন, তার যে রেকর্ড দেখেন, আমরা তাহলে দেখতে পাবো যত দিন যাচ্ছে গত 5 বছরে পশ্চিমবঙ্গ একদম নিরপেক্ষভাবে যদি দেখুন, আপনি ন্যাশনাল লেভেলের তথ্য দেখেন, তাহলে পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের যতগুলো ঘটনা, সম্পূর্ণ ঘটনাগুলো প্রত্যেকটা ক্রাইটেরিয়া যদি দেখা যায়, প্রত্যেকটাতে পশ্চিমবঙ্গ প্রথম দিকে এগিয়ে যাচ্ছে। আজকে 498 কেস বলুন, আজকে পরিবার ব্যবস্থাতে ভাঙনের ব্যাপারটা বলুন, এবং নারী নির্যাতনের ক্ষেত্রে বলুন, শিশুদের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে
আজকে পশ্চিমবঙ্গ র্যাঙ্ক 1 একদম প্রথম সারিতে চলে আসছে। এই যে যত দিন যাচ্ছে এটা কিন্তু খুব মারাত্মক। সবচেয়ে দুঃখের ঘটনা, এখানে পশ্চিমবঙ্গের শাসক, তিনি আমাদের যিনি বক্তা, তিনিও একজন সম্মানীয় আমাদের মাতৃতুল্য মাতৃদেবী হিসাবে উপস্থিত হয়েছেন, কিন্তু এখানে যিনি মুখ্যমন্ত্রী তিনিও নারী। কিন্তু সমস্যাটা কোথায়, যে আমি প্রথম থেকে বলার চেষ্টা করছি যে এখানকার প্রশাসন যে ব্যবস্থা সুশৃঙ্খলভাবে নিরপেক্ষভাবে না হয়, আজকে শাসক দলে যেই থাকুক, আজকে যারা আছেন আগামী দিনে হয়তো থাকবে না, যারা আসবেন, একটা জায়গা আমাদের ক্লিয়ার থাকতে হবে যে পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিতে হবে। প্রশাসন কিন্তু নিরপেক্ষভাবে কাজ করতে পারেন না। এই ধরনের নির্যাতনের ঘটনায় আমাদের বলা হচ্ছে 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে পুরো ব্যাপারটাকে তদন্ত করে রিপোর্ট। এর মধ্যে একটা ব্যাপার কিন্তু রয়েছে বাপি বাবু, একেবারে 375 ধারা 376 ধারা রয়েছে আমাদের, একেবারে আইপিসি অ্যাক্ট অনুসারে 375 ধারা 376 ধারা রয়েছে, যেখানে গ্যাং রেপের কথা বলা হয়েছে, যেখানে রেপের কথা বলা হচ্ছে, সবকিছু আইন রয়েছে, কিন্তু আইন থাকা সত্ত্বেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ হচ্ছে পুলিশ প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এখানকার শাসক দল যারা বসে আছেন তারা সঠিকভাবে ব্যবহার করতে দিচ্ছে না। আজকে শাসক দল কি বলছে যে তোমরা নারী ধর্ষণে লিপ্ত হও, তোমাদের নিজেদের কাজ ভুলে গিয়ে? আমি সেটা বলতে চাইনি, সেটা আমি বলতে চাইনি। শাসক দল কি বলছে এখানে ইম্পর্টেন্ট নয়, শাসক দল এখানে ওয়াকিবহল কতটা পরিমাণে নিরাপত্তা দিতে পারছে সেটা প্রশ্ন। তাপসীদি, মমতা ব্যানার্জি ছিল না তখন কি নারী নির্যাতন রাজ্যে ঘটেনি? আমি আসবো, নিমাইবাবু আসবো। তাপসীদি, আপনার কাছে একটা প্রশ্ন আছে। শাসক দলের একটা প্রসঙ্গ যেটা আমি আসবো। তাপসীদি, আপনাকে একটা কথা বলবো। আপনি এখনই বললেন, সরাসরি প্রশ্ন টানলেন যে আগের সরকার কি করে বা পরের সরকার। প্রশ্ন কিন্তু আগের সরকার কি করেছে বা পরের সরকার কি করবে সেটা ইম্পর্টেন্ট না। আমার বিপক্ষের বন্ধু বলছে যে নারী নির্যাতন, আমাদের রাজ্য সরকার নারী নির্যাতনে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না। ইনিশিয়েটিভের কথা আপনি বলছেন, আপনি এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রশ্নের মুখ্যমন্ত্রী। প্রশ্ন প্লিজ, নিমাইবাবু আমি আসবো। আমার এখানে একটা কথা শুধু আপনাকে জানাতে চাইবো, একটা ঘটনা নিমাইবাবু প্লিজ আপনি আসবো, আপনার কাছে কথা বলছেন, আমি আসবো। নিমাইবাবু আসবো, প্রতিদিন যে বাংলায় ধর্ষণ হচ্ছে, প্রতিদিন খুন হচ্ছে। আপনি হাতরাসের কথা তুলবেন না, আমি হাতরাস নিয়েও আসবো। আমি হাতরাস নিয়েও আসবো। তাপসীদি আমি সবার কাছে আসবো। উল্লাস, শুধু উল্লাস নয়, একটা অদ্ভুত জিনিস এখানে স্পেসিফিক দেখা যায়, শুধুমাত্র বেঙ্গল বলে কথা না, একেবারে সব জায়গাতে সর্বত্র এই জিনিসটা দেখা যাচ্ছে যে কিছু হলে কম্পেনসেশনের বিষয় চলে আসে, কিছু হলেই কম্পেনসেশন। নারী নির্যাতন হচ্ছে কম্পেনসেশন, আজকে তার কিছু হলো তার বাড়ির লোককে কম্পেনসেশন। কম্পেনসেশনটাই কি কোনো কিছু সাবস্টিটিউট হতে পারে? এই প্রশ্ন আমি আগেও তুলেছি। কম্পেনসেশন কোনোদিনও সাবস্টিটিউট হতে পারে না, এটা জনসাধারণের দাবি। তাপসীদি, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না, বা আপনার দলের লোকও অস্বীকার করতে পারবেন না, বিরোধী দল নিমাইবাবু আপনিও অস্বীকার করতে পারবেন না। কম্পেনসেশন কোনোদিনও সাবস্টিটিউট হতে পারে না নিমাইবাবু। অবশ্যই আমি একমত। তাপসীদি, হ্যাঁ, আমি এই প্রসঙ্গে বলবো, আমার বিপক্ষের বন্ধুরা যেটা বলছে আমি সেই যুক্তি মানতে রাজি নই যে আমাদের রাজ্য সরকার ব্যর্থ নারী সুরক্ষা দিতে। কারণ নারী কথা বলতে চাইবো তাপসীদি, 20 জন প্রতিদিন, শুধুমাত্র গোটা ভারতবর্ষে 20 জন পর্ন প্রথার জন্য নির্যাতিত হয় প্রতিদিন হিসাবে আমি বলছি। 20 ওমেন কিল্ড এভরিতে, মেরে ফেলা হয় তাদেরকে এভরি ডে ফর ডাউরি ইন ইন্ডিয়া। এটা মানা যায়? আপনারা মানবেন এই কথাগুলো? বারবার আপনিও একজন নারী, নিমাইবাবু আপনার বাড়িতেও মেয়ে থাকবে, প্রত্যেকের বাড়িতে মেয়ে রয়েছে, প্রত্যেকের বাড়িতে মা বোন রয়েছে। পুরুষ শাসিত সমাজ চলবে ততদিন নারী নির্যাতন ক্রমবর্ধমান হয়ে শীর্ষে পৌঁছে যাবে। কাজেই আমাদের এই জিনিসটা আমাদের সমাজ থেকে দূর করতে হবে। আই অ্যাম দ্য সুপ্রিম, আই অ্যাম দ্য ফ্যামিলি, আই অ্যাম দ্য হোল ইন আওয়ার সোসাইটি। কাজেই পুরুষরা যতদিন তাদের মন থেকে এটা দূর না করবে এবং যতদিন রিয়ালাইজ করবে না যে আমি যে মাতৃগর্ভে জন্ম নিয়েছি তিনিও একজন মহিলা, আমি যে শিশু সন্তানটিকে জন্ম দিচ্ছি তিনিও একজন মহিলা, যতদিন তারা রিয়ালাইজ না করবে, রাজ্য সরকারের ওপর দোষ চাপিয়ে বা আমাদের সরকার যে নারীর সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, ততদিন তারা এই বানিয়ে গিয়ে যাবে। কিন্তু একবার আঙুলটা নিজেদের দিকে তুলে ধরে একেবারে এখন সময় একটা ছোট্ট বিরতির। সত্যি এই সংবাদ মাধ্যমে এসে প্রত্যেক রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে রাজনৈতিক নেতারা যেভাবে এত সুন্দর কথা বলেন নারী নিরাপত্তা নিয়ে, সত্যি সেটা যদি বাস্তবে দেখা যেত তাহলে হয়তো আজকে সোসাইটিটা একটু অন্যরকম কিছু প্রকাশ পেত। এবং এই প্রশ্ন নিয়েই আসবো নিমাইবাবুর কাছে, তাপসীদির কথা নিয়ে আসবো, কিন্তু সময় একটা ছোট বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। যে প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম আজকের এই শো, হিংস্রতার ব্যাখ্যা কি, তাপসী দিদি যা বললেন সরাসরি বিরতির আগে, সেই বিষয় নিয়ে সরাসরি প্রশ্ন রাখবো নিমাইবাবুর কাছে। কি বলবেন নিমাইবাবু? নারী ধর্ষণ বর্তমানে আমার পশ্চিমবাংলায় 1 নম্বরে রয়েছে এবং সেই 1 নম্বরে নারী ধর্ষণ প্রতিদিন প্রতিনিয়ত দূরদর্শন পত্রপত্রিকায় দেখলেই প্রতিদিন একই খবর, নারী ধর্ষণ, নারী ধর্ষণ, নারী নির্যাতন, এ চলছে। আমাদের বাংলায় নারী মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও 1 নম্বরে পশ্চিমবাংলায় নারী ধর্ষণ, নারী নির্যাতন হলো কিটা একটা প্রশ্ন। এবং পাশাপাশি আর একটা আমার মনে খুব দাগ কাটে, কারণ যারা ধর্ষণ হয় তারাও আমাদেরই ঘরের মেয়ে, যারা ধর্ষণ করে তারাও আমাদেরই ঘরের ছেলে। এই একই অবস্থার মধ্য দিয়ে আমরা দেখছি প্রশাসনিক তরফ থেকে বিভিন্নভাবে ধর্ষণকারীকে মদদ দেওয়ার কারণে, প্রশাসনের পক্ষ থেকে ধর্ষণকারীকে বিভিন্নভাবে সাহায্য করার কারণে আমরা দেখছি বিচার সঠিকভাবে পাচ্ছে না এবং আইনের দরজায়, আইনের শাসনে গিয়ে অনেক ফাঁক ফোকর দিয়ে সেই সব প্রকৃত দোষী, প্রকৃত আসামি যারা, তারা ছাড়া পেয়ে যাচ্ছে, তাদের সাহস বেড়ে যাচ্ছে এবং একটার পর একটা তারা এই সব ধর্ষণের সঙ্গে যুক্ত হচ্ছে, খুনের সঙ্গে যুক্ত হচ্ছে। বিভিন্নভাবে তারা বাংলার পরিবেশকে অতিষ্ঠ করে রেখেছে। তাই আমি দাবি করব অবিলম্বে প্রশাসনকে সঠিকভাবে কাজে লাগিয়ে, প্রশাসনকে টেনে না ধরে, প্রশাসন যাতে সঠিকভাবে কাজ করতে পারে, সঠিকভাবে যেন তদন্ত হয়, সঠিকভাবে দোষী ব্যক্তিরা যাতে শাস্তি পায় এবং সেই শাস্তির কাঠগড়ায় আইনের শাসনে সঠিক ব্যবস্থা নিতে পারলে আশা করি এই প্রবণতা কমবে এবং মানুষের মধ্যে, ধর্ষণকারীদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ভয় ঢুকানো না যাবে, যতক্ষণ পর্যন্ত কড়া আইনি ব্যবস্থা না নেওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকবে। তাই আমি আপনার প্রশ্ন নিয়ে সরাসরি তাপসীদির কাছে যাবো। তাপসীদি কি বলবেন এই বিষয়ে? আমি এই বিষয়ে বলবো, আমার বিপক্ষের বন্ধু যে বললেন, উনি বারবার প্রশাসনের কথা বলছেন। প্রশাসনের দায়িত্বে কারা রয়েছেন সেই প্রশ্ন কি উনি করেছেন? আমরা সবসময় বলি যেই আমরা মন্ত্র ওড়াই সেই পূজারী একজন পুরুষ, তিনি মন্ত্র ওড়ান মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওই মাতৃরূপণের সংস্থিতা যেই পুরোহিত শ্রেণী করছেন, এই কিছুদিন আগের ঘটনাই আমি বলবো, তাদেরকেই দেখা যাচ্ছে গ্রাম বাংলায় ধর্ষিতা রূপে, ধর্ষক রূপে তারা অবতীর্ণ হচ্ছে। তাহলে এই আঙুলটা বারবারই পুরুষ শাসিত সমাজের দিকেই উঠে আসে। প্রশাসন বলতে যাদেরকে দিয়ে ওনারা বলছেন উপযুক্ত শাস্তি দেখিয়ে, কারা দেবে উপযুক্ত শাস্তি? কাদের বিরুদ্ধে কারা দেবে উপযুক্ত শাস্তি? সেই প্রশ্ন কি আমাদের বারবার এসে যাচ্ছে যে এই পুরুষ শাসিত সমাজে পুরুষরাই প্রশাসক, পুরুষরাই ভক্ষক, পুরুষরাই রক্ষক। তাহলে কে কার রক্ষক, কে কার ভক্ষক, প্রশ্নটা কিন্তু বারবারই চলে আসছে। না 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 না, এখানে পুরুষ মহিলা থানাও রয়েছে, মহিলা আইসি রয়েছে, নামে একটা মহিলা থানা গড়ে রাখলে কি আর মহিলাদের স্বার্থ সুরক্ষিত করবার জন্য, মহিলাদের স্বার্থ সুরক্ষা করবার জন্য নামে একটা নয়, নামে একটা নয়, এখন মহিলাদের সশক্তিকরণ করবার লক্ষ্যে, মহিলাদের সশক্তিকরণ করবার লক্ষ্যে মহিলা থানা, মহিলা পুলিশ। মহিলাদের থানা পরিচালিত হয় কাদের দ্বারা? মহিলা মুখ্যমন্ত্রী আছে, মহিলা মুখ্যমন্ত্রী দ্বারা পশ্চিমবাংলায় মহিলা পরিচালিত হচ্ছে। মহিলা বলে তারই নিরাপত্তা কোথায়? তারই নিরাপত্তার জন্য তাকেও দিন রাত দিন গুনতে হয়। আপনারা কি সেই ব্যবস্থা রেখেছেন? সেই প্রশ্ন বারবার আপনাদের দিকে আমি ছুড়ে দেব। আমি এবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি নিরাপত্তা না থাকে তাহলে বাংলার মানুষের নিরাপত্তা থাকবে কোথায়? প্রশ্ন আপনি যে প্রশ্ন করছেন, বাংলার মুখ্যমন্ত্রী যদি নিরাপত্তা না থাকে তাহলে বাংলার মা বোনদের নিরাপত্তা থাকবে কি করে? নিরাপত্তা থাকবে কি করে? পেটে খাওয়া মানুষের নিরাপত্তা থাকবে কি করে? আসলে আজকের আলোচনার যে বিষয়, আমাকে একটু বলতে দিন দিদি, নিশ্চিত করতে পারছি না। আমি একটু বলি, আমরা স্তরের মানুষ এইভাবে লিপ্ত হয়েছে। আজকে আলোচনা কথা বলেছিলাম, শিক্ষার জাগরণ হলে হয়তো মানুষের কিছুটা সুবুদ্ধি আসবে। আজকের আলোচনার বিষয়বস্তু হিংস্রতা, বুদ্ধিবৃত্তি বেড়ে যাচ্ছে। আপনি প্রথম গিয়েছে বিজ্ঞানের সুরক্ষার সাথে নিয়ে তারা আমাকে বলতে দিন। আমরা শুধু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি করলে এর সমাধান হবে না। আমি একেবারে রাজনৈতিক নিরপেক্ষভাবে বলছি, এই যে হিংস্রতা আজকে যে পরিমাণে বেড়েছে, এটা কি শুধু রাজনৈতিক পরিবর্তন, রাজনীতি আপনি আপনার জায়গা থেকে বলবেন, কেন্দ্রীয় যারা বসে আছেন তারা তাদের মতো বলবেন, তাতে কি সমাধান হবে? তা কিন্তু হবে না। আপনি পুরুষ সমাজের উপরে আঙ্গুল তুলছেন, এটা যেমন ঠিক নয়। অনেক পুরুষ আজকে পুরুষ সমাজে দেখুন, বিচার বিশ্লেষণ যদি করা যায়, নারীদের সুরক্ষার ক্ষেত্রে শুধু পুরুষরা সম্পূর্ণভাবে দায়ী, এটা ঠিক নয়। আমাদেরকে সমাজের পরিস্থিতিতে আসতে হবে, শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে,
একইভাবে মানুষের মধ্যে সচেতনতা বোধ বাড়াতে হবে, রাজনৈতিক ব্যক্তিদের সচেতনতা বাড়াতে হবে। আমি বারে বারে বলার চেষ্টা করছি যে এই আলোচনা থেকে রাজনৈতিকভাবে আমরা শুধু শাসকের পরিবর্তন হবে, তার মধ্য দিয়ে নারীর নির্যাতন বন্ধ হবে এরকম নয়। কিছু সিস্টেম, কিছু আইন যেমন পাল্টানো দরকার আছে, পরিবর্তন দরকার আছে, তার সাথে সাথে আমাদের ব্যক্তিগত জীবনে সচেতনতা আমাদের খেয়াল রাখতে হবে। আজকে ভারতবর্ষ কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, হঠাৎ করে এই নারী নির্যাতন চলে এসছে এরকম কিন্তু বিষয় নয়। এটা ধীরে ধীরে এর ক্রম আছে এবং স্থানকাল ভেদে রাজ্য ওয়াইজ যদি বিশ্লেষণ করা যায় তাহলে আমরা দেখতে পাবো যে এটা পরিবর্তন কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হচ্ছে। কিছুটা দেখবেন আজকে ওয়েস্টার্ন কালচার ভারতবর্ষে প্রবেশ করেছে, মোবাইলের যুগ এসছে, নতুন নতুন বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল খুলেছে, যুব সমাজের ওপরে কতটা প্রভাব পড়ছে, এই যে এই ধরনের নির্যাতনগুলো যে আসছে তার কারণ বিশ্লেষণ করা খুব প্রয়োজন আছে। আজকে শুধুমাত্র রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার জন্য আমরা দেখি যে কখনো কখনো বর্ণগতভাবে আজকে বাংলার বাইরে গেলে এরকম দেখা যায় অনেক প্রদেশে যে এসসি এসটি দলিতদের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে নির্যাতনের নামে। একইভাবে পশ্চিমবঙ্গে যদি আবার যে কি ধর্মের নামেও হয়, আমরা এখানে স্পেসিফিকলি আমাদের এই জেলাতেই বেশ কিছু ঘটনা ঘটে গেছে যেখানে পুলিশ প্রশাসন তার ভূমিকা, ধর্মের নামে যখন নারী নির্যাতন হচ্ছে তখন তাদের ভূমিকা পাল্টে যায়। অনেক সময় নারী নির্যাতন হওয়ার পর থানায় গেলে কেস পর্যন্ত নেওয়া হয় না। এই যে দুর্ভাগ্যজনক ঘটনা, এর সমাধান কিন্তু রাজনৈতিক নিরপেক্ষ হতে হবে। আমরা যদি সবাই চাই, সমাজ যদি চায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে আজকে যুব সমাজের উপরে যে ওয়েস্টার্ন কালচার তার যে যত দিন যাচ্ছে সেটা যত বাড়ছে, তার সাথে সাথে এই নারী নির্যাতনের পরিমাণ কিন্তু বাড়ছে। এই জন্য রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে সামাজিক মানসিকতার পরিবর্তন খুব দরকার। এই পরিবর্তন যদি না হয় তাহলে এই নারী নির্যাতন, নারীদের উপরে যে হিংসা এবং হিংসার ঘটনা দেখুন, আজকে কিছুদিন আগে এই পাশের জেলা মালদায়, আজকে গতকালের ঘটনা এবং মালদায় পরপর ঘটে গেছে। কয়েক 6 মাসে যদি আপনি বিশ্লেষণ করেন মালদায় প্রায় 10-এর কাছাকাছি ঘটনা এরকম ঘটে গেছে। এটা খুব কাঙ্ক্ষিত নয়। এবং আপনি দেখুন মালদায় যখন এই ঘটনাগুলো ঘটছে তখন কেন্দ্রীয় তরফ থেকে যখন আর কমিশনের লোকজন এখানে হাজির হচ্ছে, রাজ্য থেকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে, নিরপেক্ষ তদন্ত করতে দেওয়া হচ্ছে না। পুলিশ প্রশাসন তারা তাদের যে কাজ করতে চাইছে সেটা করতে, আপনি তো সরাসরি একেবারে প্রশাসন, রাজ্য প্রশাসনের উপর এমনভাবে আঙুল তুলছেন কেন? এখানে কি সত্যি সিআইডি নেই? সিআইডিও তো রয়েছে এখানে তো সিআইডিও রয়েছে। সিআইডি রয়েছে কিন্তু সিআইডিকে কি কাজ করতে দেওয়া হচ্ছে? প্রশ্ন উঠছে সরাসরি তাপসীদি, একেবারে আজকে কামদুনির ঘটনা যদি বিশ্লেষণ করা যায়, আপনি আপনার ব্যাখ্যা রাখুন প্লিজ। কামদুনির ঘটনা বিশ্লেষণ করে দেখবেন যে সঠিক সময় তদন্তটা হয়নি। সঠিক সময় তদন্ত না হলে এই জাতীয় ঘটনাগুলো, আপনার কাছে কি মনে হয় এই হিংস্রতার ব্যাখ্যা কি হতে পারে? এই জাতীয় ঘটনা শিক্ষার কথা, শিক্ষা কে দেয়? শিক্ষাগুরুর কাছেই তার ছাত্রী ধর্ষিতা হচ্ছে, তার জবাব কে দেবে? আমাদের সমাজ গড়ার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তাদের হাত ধরেই আজকে ছোট ছোট শিশুরা নির্যাতিত হচ্ছে। তারা দুরকম চিত্রই রয়েছে। আমি একটা কথা আপনাকে শুধু বলতে চাইবো, তাপসীদি আসবো, আপনি খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন, নিমাইবাবু আসবো, আপনি খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন যে সত্যি সত্যি তো একেবারে শিক্ষকের কাছেও অনেক স্টুডেন্টই আছে যারা কিনা সত্যি সত্যি নির্যাতিত হয়। কিন্তু দুরকম চিত্রই কিন্তু দেখা যায়, প্রত্যেকটি কয়েনেরই কিন্তু এপিট ওপিট থাকে, দুরকম চিত্রই কিন্তু দেখা যায়। কিন্তু সম্পূর্ণভাবে টিচার জগতের উপরেও কিন্তু প্রশ্ন ওঠে না, প্রশ্ন ওঠে বারবার নিরাপত্তার ওপরে। কে করছে সেটা বড় কথা নয়, বড় কথা নিরাপত্তা। কে সমস্যাগুলো তৈরি করছে সেটার থেকেও বড় কথা নিরাপত্তা। কেন মানুষের মধ্যে এই বিষয়গুলো তৈরি হচ্ছে, কি ব্যাখ্যা দেবেন? হিংস্রতার ব্যাখ্যা কি হতে পারে? কোনো ব্যক্তি বিশেষ নয়। একটা কথাই বলবো, উনি যেহেতু বললেন শিক্ষা ব্যবস্থার কথা, আমাদের শিক্ষা ব্যবস্থা বলতে আমরা বইপত্র নিয়ে আমরা রাস্তাঘাটে যেটা দেখতে পাই তা দেখে, চিত্র দেখে মনে হয় যে শিক্ষা ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন এটাই থেকে যায়, শিক্ষার উন্নতি কি প্রকৃতপক্ষে হচ্ছে, বা মানুষের মানসিকতা কি তার দ্বারা পরিবর্তিত হয়েছে? এই মানুষের মানসিকতা চেঞ্জের দায়িত্বটা নেবে কে? আমি একজন নারী হিসাবে বলি, আমি নিজেও একজন সুশিক্ষিত এবং আমি তার শিক্ষা গড়ার কাজে, শিক্ষিত করার কাজে আমিও লিপ্ত আছি। কিন্তু আমি লিপ্ত থেকেও আমাদের এই পুরুষ শাসিত সমাজের কথাই বারবার আঙুল তুলে বলবো, তারা এখন পর্যন্ত তাদের যে সুপ্রিমিটি, আই অ্যাম দ্য সুপ্রিম, এই ধারণা যতদিন তারা না বদলাবেন ততদিন আমাদের সমাজ থেকে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব হবে না বলে আমি মনে করি। বারবার করে আপনি পুরুষ শাসিতের কথা বলছেন, বারবার করে আপনি একই কথা বলছেন, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলতে চাই, আপনি সেই কথাই বলতে
প্রশ্ন চাই বারবার আসবে, যদি আপনি আপনি নিজেও চরিত্র স্বীকার করতে গঠন বাধ্য করার হবেন ক্ষেত্রে যে কারা আজকে করছে এটা। সমাজের চরিত্র আমরা গঠন যতই করবার শিক্ষা দিয়ে ক্ষেত্রে তুলি যে না কেন, ভূমিকা আর শুধু তাছাড়া স্কুলের আমি একটা শিক্ষায় হবে বলবো, না, যেটা হচ্ছে স্কুলের শিক্ষার আমরা সঙ্গে বিজ্ঞানের সঙ্গে দিক থেকে বলি চরিত্র গঠনের ফিজিক্যালি শিক্ষা, নারীরা কিন্তু চরিত্র অনেক গঠনের দুর্বল। কারখানা দরকার, সেই ফিজিক্যাল সামাজিক শিক্ষার দায়িত্বটা দরকার, আমাদের রয়ে পারিবারিক গেছে, শিক্ষার যেটা দরকার, কিন্তু সেই আমাদের জন্য সোসাইটি থেকে সচেতন হতে চেঞ্জ হবে করা সম্ভব এবং নয়। সেই সামাজিক শিক্ষা সচেতনার জন্য প্রত্যেকের দায়িত্ব শুধু স্কুল শিক্ষায় দিয়ে হবে না, কারণ সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা থেকে শুরু করে কি ধরনের শিক্ষার কথা বলছেন আপনি? আরেকটি ধরনের শিক্ষার আমি বারবার করে জোর আচ্ছা, দিয়ে বলতে আমরা- চাই, আপনার কাছে আমি আমরা- শুনতে আমরা চাই, কি আরেকটু- ধরনের শিক্ষার কথা আপনি আরেকটু বলছেন? সংকীর্ণ হবো, আরেকটু সামাজিক স্পেসিফিক শিক্ষা হবো। নয়, সামাজিক পারিবারিক নিরাইবাবু আসবো, নিরাইবাবু সামাজিক আসবো। শিক্ষা, পারিবারিক নিরাইবাবু শিক্ষার আসবো, সঙ্গে তাপসীদি সঙ্গে আসবো, ধর্মীয় আপনাদের শিক্ষার দুজনের প্রয়োজন। কাছেই আসবো, প্লিজ। যখন মানুষের মধ্যে ধর্মীয় আসবো, শিক্ষা আসবো, দেবেন, আসবো, মানুষ আসবো। তখন কিন্তু অন্যায় কাজ করতে অনেক সময় চিন্তা ভাবনা করবে। প্লিজ, মানুষের প্লিজ। মধ্যে একটা আসবো, ধার্মিক আসবো, শিক্ষা, ধর্মীয় ধার্মিক, শিক্ষার প্রয়োজন, আধ্যাত্মিক যেটা আপনারা সব প্রথম বললেন বিষয়ে বিরোধিতা আসবো। করবেন। ঋগ্বৈদিক যুগটা ভুলে গেলে হবে না। ধর্মীয় শিক্ষার ঋগ্বৈদিক মাধ্যমে যুগটা ভুলে গেলে হবে না। চরিত্র গঠনে নিমাইবাবু, কারখানা আপনাকে তৈরি করতে বলবো, হবে, তবে এই সমাজকে বাঁচানো সম্ভব। নিমাইবাবু, আপনাকে একটা কথা বলে শেষ করবো, কিন্তু আমি অন্য বিষয়ে একটু ঢুকবো। ঋগ্বৈদিক যুগটা বলে গেলেও হবে না, শুধুমাত্র আধ্যাত্মিক জগৎ দিয়ে বা ধর্মীয় পরিকাঠামো দিয়ে তৈরি করলে মানুষ তৈরি হয়, এই ধারণাগুলো ভুল, অত্যন্ত ভুল। তার কারণ এটা আমি বলছি না, এটা পড়াশুনো বলছে, এটা অভিজ্ঞতা বলছে, প্রত্যেকটি মানুষ বলছে। ধর্মীয় জ্ঞান দিয়ে সব কিছু হয় না, তাহলে এরকম কখনো আমরা দেখতাম না, বলতে বাধ্য হচ্ছি আমরা। তার কারণ একেবারে সন্ন্যাস থেকে শুরু করে অনেক মানুষ এরকমভাবে যুক্ত রয়েছেন, যারা কিনা একেবারে সাধু, তারাও কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত। তারা তো একেবারে ধর্মীয় পরিকাঠামোর মধ্যে যুক্ত হয়, তারা কেন এই কাজগুলো করে? আসবো, না, এবার এই বিষয় নিয়ে আসবো, এই বিষয় নিয়ে আসবো, এই বিষয় দেশকে আপনি সারা সমাজকে বিষাক্ত করতে ঠিক পারেন না, সেরকম ভাবে, রোধ ঠিক করতে সেরকম পারেন না। ভাবে, ঠিক সেরকম ভাবেই আপনিও পুরোপুরি এটা বলতে পারেন না যে ধর্মীয় শিক্ষা থাকলে পরে একটা মানুষ প্রপার শিক্ষা পায়, এই ধারণাটা ভুল। সব শিক্ষা আসবো, প্রয়োজন, স্কুলের আসবো, আপনার কাছে শিক্ষার আসবো, ধর্মীয় শিক্ষারও কিন্তু প্রয়োজন। আমরা একটু স্পেসিফিক হয়ে মালদার ঘটনা নিয়ে আসছি, হরিশ্চন্দ্রপুরের ঘটনা। একেবারে যে বিষয় নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, সংবাদ মাধ্যম এই মুহূর্তে একেবারে তাপ উত্তাপে ভুগছে। তার কারণ শুধুমাত্র নৃশংস অত্যাচার নয়, একেবারে অ্যাসিড দিয়ে মুখটাও পুড়িয়ে দেওয়ার চেষ্টা। তার মানে কোনো একটা জায়গাতে প্রমাণ লোপাটেরও চেষ্টা করছে। এটাই কি বাংলা? এটাই কি দেখতে চায় জনসাধারণ? তাপসীদি কি বলবেন? আমি একটাই কথা বারবারই বলছি, বারবারই একই প্রশ্ন করছি। উনি যেটা বললেন যে শিক্ষার কথা, সেই শিক্ষাটা কী ধরনের হওয়া উচিত? আমি বলতে চাইবো যে আমাদের সোশ্যালি বা আমাদের সোসাইটি, আমাদের টোটালি চেঞ্জ দরকার, এবং তার শুরুটা হবে পরিবার থেকে। যেই ছেলেটি আজকে ধর্ষক রূপে অবতীর্ণ হচ্ছে সমাজে, তাহলে শুরুটা করবে তারই পরিবার। তার পরিবার তাকে শুধরে দেওয়ার দায়িত্ব নেবে। তাকে মনে করতে হবে যে তুমি বাইরে যাচ্ছ বাবা, বা তুমি বাইরে যাচ্ছ আমার ভাই, তোমাকে দেখতে হবে তুমি কোন পরিবার থেকে যাচ্ছ, তোমার শিশু সন্তান রয়েছে কিনা, সেই শিশু সন্তান বালিকা কিনা সেটা দেখতে হবে। তুমি কার গর্ভে তুমি জন্মগ্রহণ করেছো বা ভূমিষ্ঠ হয়েছো, তাকে স্মরণ করিয়ে দেওয়া উচিত। কাজেই আমাদের শুরুটা করতে হবে, উনি বললেন পারিবারিক শিক্ষা নয়, পরিবার থেকে আমাদের শুরু করতে হবে। ধীরে ধীরে পরিবার থেকে আমরা এগোবো সমাজ থেকে আমাদের রাজ্য বলুন, প্রশাসন বলুন, আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। যদি সমাজ সচেতনতা বাড়ে, যদি আমাদের সবচেয়ে আগে বাড়াতে হবে পরিবার সচেতনতা। যেই পরিবার থেকে আজকে সেই ছেলেটি, আজকে যেই সন্তানটি, যেই ভাই বেরিয়ে যাচ্ছে গিয়ে ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। আসবো আপনার কাছে। এই বিষয়ে একেবারে ট্রাইব টিভি পৌঁছে গেছিল গ্রাউন্ড জিরোতে, এবং সেখানে একেবারে যার সঙ্গে এই নির্যাতন হয়েছে তার পরিবারের লোকের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। কি নৃশংস অত্যাচার আর কি কি হয়েছে একবার একটু নিজের কানে শুনুন আপনারা, শুনুন। কিভাবে দেখলে যে তোমার এই বডিটা আমার দিদিরই। আমার মানে ওর হাত আর পা, ওর পেটের মধ্যে দাগ আছে কি না ওগুলো দেখে আমি বুঝতে পারলাম ওটাই আমার দিদি। কিন্তু তোমার জামাইবাবু তো বললো যে না তোমার দিদি না, কেন বললো আমি তো সেটা বলতে পারবো না, কারণ ওর বাড়ি হচ্ছে অনেক দূরে, 8-9 কিলোমিটার দূরে, আমার বাড়ি 9 কিলোমিটার দূরে। আমি অশান্তি ছিল, মানে কথায় কথায় ও মারতো, অশান্তি করতো, ঘরে দরজা লক করে আবার ওকে খুবই মারতো। কিসের জন্য মারতো কি না এটা আমি বলতে পারছি না। কালকে আমরা সন্ধ্যা 7:30টার দিকে খবর পেয়েছি যে আমার দিদির মারা গেছে এবং ওকে হত্যা করা হয়েছে। আমার বডি, আমার মেয়ে, আমি ওর মা। কিভাবে চিনলে? কিভাবে চিনলাম? আমাকে ফেসবুকে আমি
ও বলছে যে আমার বাড়িতে নাই, তোদের বাড়িতে দা। আমি বলছি আমার বাড়িতে নাই, তো তাহলে খোঁজ করো কুটুম আপনি আত্মীয় স্বজনের ভিতরে কুটুম জিজ্ঞাসা করুন। তা জিজ্ঞাসা করে আমি জিজ্ঞাসা করতে আমি পারলাম না, ওরও পারলাম না। তা না পাই এবার এদের ফেসবুকে জানা গেল। তারপরে আমি ফেসবুকটাতে চিনে বের করলো যে আমার মেয়ে, আমার মেয়ে। ওই এই ফেসবুকটাতে আমি চিনালাম। কি দেখা গেল আপনার মেয়ের মতো? কারণ মুখটা নষ্ট হয়ে গেছে। মুখটা তো নষ্ট হয়ে গেলে ওটা তো চিনতে পারবো না দাদা, কিন্তু আপনার মেয়ের কী চিহ্ন আছে? আপনার পায়টি আর এদের ফাটা ফাটা পেটের মধ্যে ফাটা, শরীরটাতে মোটা, তার জন্যে তবু তো আগে এগিয়ে বসে গেছে। মুখটা তো টুয়া ছিল, সেখন তো মুখটা পুড়ে গেছে, বসে গেছে, তো মুখে তো চিনতে পারলাম না, চুলও চিনতে পারবো না, শরীরটা চিনতে পারবো। বলছি আপনার জামাই বলছে এটা ওর বউ না। আপনার জামাই বলবে তো আপনার জামাইয়ের কর্তব্য, আর আমি যেটা বলছি তো আমার কর্তব্য। আপনার মেয়ে কিভাবে গেল ওখানে? কিভাবে গেল কি মনে হয়? ওইটাই তো শুনতেই পারছি না। আপনার মেয়েটা কি বাড়ি এখানে, আমার বাড়ি এখানে, ওই মেয়েটা কি করে কে লেগলো, কে মারলো, এটাই শুনতেই পাইনি। এটাই মনে দুর্বলা, এটা যদি পাওয়া যায় তো কোনো ব্যাপার না। কাউকে সন্দেহ করছো? আপনাদেরকে শোনালাম সরাসরি, আপনারা শুনলেন একেবারে পরিবারের কথা, পরিবারের আত্মনাদের কথা আপনাদেরকে শোনালাম। একজন মা বলছেন যে হ্যাঁ ইনিই আমার মেয়ে। সত্যি এটা কাটা দেয় না গায়ের মধ্যে যে এই ঘটনাটা তার সাথে ঘটেছে। বারবার এরকম চিত্র আসছে। কিছুদিন আগেও কামদুনি নিয়ে নানান কাণ্ড ঘটলো। এতটাই নৃশংস অত্যাচার যে শনাক্তকরণ পর্যন্ত করা যাচ্ছে না। এটা কি সত্যি মানা যেতে পারে? এটা সত্যি এটাই কি একটা সভ্য সমাজের নিদর্শন হতে পারে? নিয়মবাবু কি বলবেন? যে আর্তনাদ শুনলাম তার পরিবারের, আমরা সমব্যথী। এই আর্তনাদের কারণে একটা বিষয় পরিষ্কার, খুনি এবং ধর্ষণকারী, ধর্ষণ এবং খুন করার পর সমস্ত প্রমাণকে লুপাট করবার জন্য ইদানিং যে প্রবণতা দেখা দিয়েছে, পুড়িয়ে দেওয়া, কোথাও অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া, কোথাও কাপড় দিয়ে পুড়িয়ে দেওয়া, হাতরাসেও তো একই ঘটনা কোথায় বিভিন্নভাবে। হাতরাসেও তো একই ঘটনা ঘটেছিল নিমাইবাবু। হাসরাতেও একই ঘটনা ঘটেছিল, আপনার কামদুনিতেও একই ঘটনা ঘটেছিল। এই অবস্থাগুলো হচ্ছে, এর জন্য একটি দরকার, যেটা আমি আগেও বলেছি এখনও বলছি, যে পরিবার এবং সমাজ এবং প্রশাসন, আইনি ব্যবস্থা সমস্তর মাধ্যমে সজাগ করতে হবে মানুষকে সচেতন করতে হবে। এবং এই সচেতন শুধু করলে হবে না, যতক্ষণ পর্যন্ত দু একটি কড়া আইনি রায়, যে রায়ের মাধ্যমে মানুষের মনে যেমন আস্থা আসবে, সেরকম ধর্ষণকারীদের মনে ভয় আসবে, এই রকম ব্যবস্থা যদি না নেওয়া যায় তাহলে কিন্তু এই হাত থেকে বাঁচা মুশকিল আছে। আর এই ব্যবস্থা করতে গেলে আমরা বারবার করে লক্ষ্য করছি যে প্রশাসনিক হস্তক্ষেপ, রাজনৈতিক হস্তক্ষেপ এবং রাজনৈতিক মদতের কারণে আজকে দোষীরা সাজা পেয়ে যাচ্ছে। বিভিন্ন ফাঁক ফোকর দেখিয়ে সাক্ষীকে সাক্ষী দিতে যেতে দেওয়া হয় না, ভয় দেখানো হয়, রাস্তায় আটকে দেওয়া হয়। এই রকম যদি চলতে থাকে তাহলে এই প্রবণতা বন্ধ করা মুশকিল আছে। তাই আইনের শাসন সর্বপ্রথমে নিতে হবে। আইনের শাসন করা না হলে এর প্রকৃত সমস্যার সমাধান সম্ভব নয়। আর কত কঠোর আইন হবে? 376D, যেটা কিনা সরাসরি বলে যে যদি কোনো গ্যাংরেপ হয় তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষকে একেবারে সশস্ত্র কারাদণ্ড দেওয়া যেতে পারে এবং ফাইনও করা হতে পারে, তার সাথে সাথে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে। আর কত কড়া আইন! শুধুই কি আইন? বারবার আইনের কথা আপনারা বলছেন, শুধুই কি আইন? নিরাপত্তা কোথায়? আর কত কত কঠোর আইন হতে পারে? সশস্ত্র একেবারে সশ্রম কারাদণ্ড দেওয়া হচ্ছে, ফাইন করা হচ্ছে, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, তাতেও সোসাইটির পরিবর্তন নেই। তাপসীদি, যেখানে বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, এই ভাবনা যাবে, এই বার্তা যাবে, বারবার এই বার্তা ইন্ডিয়ার কাছে যাচ্ছে। বলছি যে আইন দ্বারা কিছু হবে না। আমি যেটা ফ্র্যাঙ্কলি বলছি, আমাদের কিছু দৈহিক গঠন আছে যার পরিবর্তন সম্ভব নয়, যেটার দিক থেকে আমরা পুরুষদের থেকে আমাদের অনেকটাই ডিফারেন্স রয়েছে, সেটা আমরা চেঞ্জ করতে পারবো না। তার জন্য আমাদের সচেতনতা দরকার। সেই সচেতনতা পুরুষতান্ত্রিক সমাজকেই টেনে আনছেন, বারবার একই জায়গাতেই পয়েন্ট আউট করছেন। পরিবার থেকে শুরু হোক, তারপর আমাদের সমাজে শুরু হোক, তারপরে আমরা যাই প্রশাসনিক স্তরে। যেই পরিবার থেকে বেরিয়ে যাচ্ছে, সবচেয়ে প্রথমে প্রতিবাদ জানাতে হবে সেই ছেলেটাকে, যখন পরবর্তী সময়ে এসে তাদের ঘরে আশ্রয় নিচ্ছে। শুরুটা এখান থেকেই হোক। দৈহিক গঠন আমরা ভগবানের প্রদত্ত, এটা আমরা পাল্টাতে পারবো না। আমাদের আগেই দেখতে হবে আমাদের পরিবারকে।
পরিবার থেকে, যেই পরিবার থেকে ধর্ষক তৈরি হয়েছে সেই পরিবারকেই সবার প্রথমে দাঁড়াতে হবে, যে তারাই বিরোধিতা করবে যে তাদের পরিবারের সন্তান যেন আর পরবর্তীকালে আর কোনো পরিবারের সন্তান ধর্ষক রূপে আর পরিণত না হতে পারে। কি বলবেন আমি মনে বাপিবাবু? করি শুরুটা এখান বাপিবাবু, থেকেই হোক। আপনার ব্যাখ্যা, এখান আপনার থেকে ব্যাখ্যা। শুরু হলে ধীরে ধীরে আমরা জানি সমাজে ছড়িয়ে পড়বে। আমাকে একটু বলতে দিন। সমাজ আর আপনি আমাদের বলুন, আপনি পরিবারের বলুন, আপনি বাইরে বলুন। নয়, এক একটা পরিবার যদি আমার সচেতন ব্যাখ্যা হয়ে এখানে ওঠে এই তাহলে প্রথম সমাজও থেকেই, অটোমেটিক্যালি সচেতন শুধু হয়ে উঠবে। পুরুষ আইন শাসিত তো আইনের সমাজ, খাতায় এই- রয়েছে। তাপসীদি, আইনের খাতা দিয়ে আমাদের কি কোনো হবে? মা চায় না যে তার ছেলে বা পুরুষ তার ছেলে শাসিত- ধর্ষক হোক, কোনো মা চায় না কিন্তু। কোনো মা চায় না, কিন্তু পরবর্তী দিনে যখন সেই ছেলেটি ওরকম করে আসে তার পরিবারের সবার আগে বিরোধিতা তাহলে- করবে, করা উচিত বলে আমি মনে করি। আপনি মনে তাহলে করেন না যে সত্যি সত্যি তার পরিবারের লোক তাদেরকে সাপোর্ট করে, এটা মনে হয় তাহলে আপনার? পৃথিবীর আমার সর্বত্র ধারণা যে তার পরিবারের যদি সে আশ্রয় না পায়, তার পরিবারের যদি সে বিরোধিতা পায়, শুরুটা যদি এখান থেকে হয়, তাহলে আইন বাস্তবায়িত করা অনেক দূরের ব্যাপার। তখন আইন বাস্তবায়িত করার কথা আমাদের ভাবা যাবে। এখানে আমাদের আপনার সঙ্গে সমাজ আমার কিন্তু দ্বিমত রয়েছে, পরিবারের বাইরে সরাসরি নয়। বলতে হচ্ছে। তার কারণ কামদুনির আমাদের- মানুষ আমাদের এটা কখনো বিরোধিতা এটা কখনো করতে হয় না। করবে। কোনো মা বাবা কোনো মা বাবাই চায় না, তার কারণ যে মা বাবা, হ্যাঁ আমি বলতে দেবো, আপনি বলতে দেবো, যে মা বাবা অ ক খ শেখাচ্ছেন, যে মা, শুনে নিন প্লিজ, শিক্ষক প্রথম শিক্ষক শুরু হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম, একেবারে বাড়ি থেকে শুরু হয়। অ ক খ যে মা বাবা শেখাচ্ছেন সেই মা বাবা কখনো ধর্ষক হতে শেখাবেন না, এটা কখনো মানা যায় না। কিন্তু প্রত্যেক মা বিরোধিতা বাবাই তো তারা করছেন না। তার ছেলেকে তারা বিরোধিতা তো সাদরে আপনারাও গ্রহণ করছেন না, তাকে তারা বিরোধিতা hide আপনারা করার কি চেষ্টা করছেন? করছেন। মোমবাতি মিছিল বেরোচ্ছে, সবকিছু বেরোচ্ছে, কিন্তু শাসক কি আমি করছে? নিজেও কেন্দ্রীয় একজন শাসক দল কি নারী। করছে? আমি বিরোধিতা কেউ করে কিছু কি করছে করে? না, কামদুনি কেউ কিছু করছে না। বাপিবাবু আপনি বলুন, আপনি বলুন, বাপিবাবু কিছু বলতে চাইছেন না, আমাদের আপনি বলুন। সমাজের মানুষ বিরোধিতা করেছে। Please, ওনাকে কিছু বলতে দিন। এই প্রবণতা যতদিন আপনারা দূর না নিজেদের হবে, মধ্যে তর্ক করছেন ঠিকই, কিন্তু ধর্ষকের বাপিবাবু সংখ্যা বারবার বেড়েই বোঝানোর চেষ্টা করছে, কিছু বলার চেষ্টা করছে, আমি কথাটাও শুনে নিন, আপনাকে please। একটা রিকোয়েস্ট করব দিদি, যে আপনি একটা পয়েন্টকে বারে বারে হাইলাইট করছেন যে পুরুষ শাসিত সমাজের জন্যই আপনার এই ঘটনাগুলো ঘটছে। তাহলে ভারতবর্ষে যে 28টি রাজ্য আছে, তো বাকি রাজ্যগুলোতে কি পুরুষরা নেই? সেখানকার পুরুষরা হঠাৎ করে সাধু হয়ে গেল, পশ্চিমবঙ্গের পুরুষরা, পুরুষ শাসিত সমাজটা এখানে বেশি পুরুষরা প্রভাবিত হয়ে গেল, এটার ব্যাখ্যা কি আছে? এরকম তো ঘটনা নয়। পশ্চিমবঙ্গের কথা আপনারা খালি বলছেন কেন? না 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 না, পশ্চিমবঙ্গে আজকের আমরা বাস করি পশ্চিমবাংলায়, আমরা বাস করি পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলায় এক হচ্ছে, নম্বরে কিন্তু ধর্ষণ। আপনাকে পশ্চিমবাংলা ধর্ষণে এক নম্বরে, আপনাকে ন্যাশনাল ঘটনা ঘটলো কি করে? সেটাও তো একটা ন্যাশনাল রাজ্য। একটা ঘটনা এখানে প্রতিদিন ঘটনা আপনি ঘটছে, ন্যাশনাল এক ঘটনা তার ক্রাইম সাথে রিপোর্ট দেখতে হবে। নিমাইবাবু, আপনি এটা কখনোই বলতে পারবেন না যে মণিপুরের একটা ঘটনা, আপনারা মণিপুরে, নিমাইবাবু প্লিজ, নিমাইবাবু আমি আসবো, নিমাইবাবু আমি আপনার কাছে আসবো, নিমাইবাবু প্লিজ, আমি বলবো, আমি পিসিআর কে বলবো এটা ডাউন করতে। পিসিআর কে এইভাবে কথা বলতে থাকলে, আপনারা যদি এইভাবে কথা বলতে থাকেন, আমি কিন্তু বাধ্য হবো এটা বলতে, পিসিআর কে ফেটা ডাউন করতে। আপনারা শুনেও নিন, কারণ এটা একটা ডিবেট শো চলছে। আপনারা যদি এইভাবে তর্ক করতে থাকেন, তাহলে আমি কিন্তু যে কেউ কাউকে শুনতে বিষয়গুলো পাবে না। বলতে চাইছি শুনতে প্লিজ আপনারা শোনানোর চেষ্টা করুন। আমার প্রশ্ন শুধু একটা জায়গায় আসবো, বাপিবাবু, নিমাইবাবু আপনাকে একটা কোশ্চেন, একটা কথা বলতে চাই। বা আপনি বলছেন মণিপুরের একটা ইস্যু নেই, মণিপুর একটা ইস্যু, শুধু কি ইস্যু, একেবারে সোশ্যাল সাইটে রীতিমতো অ্যাভেলেবেল, সেই রীতিমতো নির্যাতন করা হচ্ছে। শুধু তাই নয়, আপনারা তো ওখানে নেট কানেকশন পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। কি করে লোক জানতে পারবে? এখানে তো নেট কানেকশন বন্ধ হচ্ছে না, আপনারা শুধু একে অপরকে থুববেন না। মেন প্রশ্ন এখানে একটা জায়গাতে নিরাপত্তা, বারবার যেখানে আমি স্ট্রিক করে রয়েছি, বারবার প্রশ্ন এখানে একটাই, যে হিংস্রতার ব্যাখ্যা কখনো কোনো পরিকাঠামোগত দিক থেকে শুধুমাত্র উঠে আসে না, আসে শুধুমাত্র রাজনৈতিক প্রশাসনের নিরাপত্তা কিভাবে নিচ্ছে, কিভাবে একটা নারী নিরাপত্তা দেওয়া হচ্ছে। কোন আইনে এরকম বলা নেই যে নারী নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নেই? আছে। তা সত্ত্বেও কেন নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে? কেন বারবার রাত্রি 10টা বা দুপুরবেলা বা সকালবেলা কোনো মহিলা বেরোলে পরে তার উপর কোনো রকম নির্যাতন হচ্ছে? কোনো রাজ্য বা কোনো স্পেসিফিক জায়গার উপর বেস করে কিন্তু বিষয়গুলো নির্ভর করে না। বাপিবাবু আপনি বলুন। আমার বক্তব্য এটাই, যে পশ্চিমবঙ্গের কথা আমি বলতে শুরু করলাম এই জন্যই যে আজকে আপনি যদি ন্যাশনাল ক্রাইম ব্যুরো রিপোর্ট দেখেন, তাহলে দেখবেন যে নারী নির্যাতনে পশ্চিমবঙ্গে প্রথম সারিতে আছে। এবং আপনি দেখুন, আজকে মণিপুরের সাথে তুলনা করা হচ্ছে। মণিপুরের ঘটনা তো নারী নির্যাতন দিয়ে শুরু হয়নি, মণিপুরে একটা জাতি দ্বন্দ্ব চলছিল, দুটো জাতি হোক না কেন, কিন্তু এন্ডিং পজিশন কখনো এটা হতে পারে না। আমি সেটা অস্বীকার করছি না, আমি সেটা ব্যাখ্যায় যাচ্ছিও না, কিন্তু মালদায় যে পরপর ঘটনাগুলো ঘটে যাচ্ছে বা পশ্চিমবঙ্গে যে ঘটে যাচ্ছে, আমার বিপক্ষে
বিপক্ষে বলবো না, আমি তো নিরপেক্ষভাবে বলছি যে এখান থেকে যিনি বলছেন বারে বারে যে শুধুমাত্র পুরুষ শাসিত সমাজের জন্য নারী নির্যাতন হচ্ছে, এটা আমি পুরোপুরি মানতে পারলাম না। এটা একটা ক্রাইটেরিয়া হতে পারে, একটা বিষয় হতে পারে, কিন্তু বাকি বিষয়গুলো আপনাকে ব্যাখ্যা করতে হবে। আমি প্রথম থেকে বলছি যে প্রশাসনিক ব্যবস্থাটা যদি, পরিকাঠামো যদি সঠিকভাবে সাজানো যায়, পশ্চিমবঙ্গের আজকে দেখুন এখানকার মুখ্যমন্ত্রী যিনি এক একটা ঘটনাকে ছোট ঘটনা বলে দিচ্ছেন, একটা ঘটনাকে প্রেম ঘটিত ঘটনা বলে দিচ্ছেন, এই বক্তব্যগুলো থেকে বিরত থাকা দরকার। এটা আমার এক নম্বর বক্তব্য। 2 নম্বর হচ্ছে এখানকার পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া দরকার। আজকে ধরুন মালদার যে ঘটনা ঘটে গেল, বা আজকে ধরুন মালদার পরপর যে ঘটনাগুলো, প্রত্যেকটা তদন্ত যদি সঠিকভাবে না হয়, এখানকার সিআইডি আছে বা যারা আছে তারা একদম অদক্ষ তা বলবো না, তারা সঠিক সময় যদি এই রিপোর্টগুলো না নিতে পারেন, সঠিকভাবে যদি অভিযোগগুলো তদন্ত না করতে পারেন, তাহলে যারা দোষী তারা কিন্তু ছাড়া পেয়ে যাচ্ছে। এই জায়গাতে অনেক বেশি কঠোর হতে হবে আমাদের। আমরা পশ্চিমবঙ্গ বাংলা, আজকে বাংলা একটা সময় সব দিক থেকে গিয়েছিল, আজকে ধীরে 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 এই রাজনৈতিকভাবে একটা দল আর একটা দলের দিকে আঙুল তোলার ফলে, এই প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে না দেওয়ার ফলে, এবং শাসক দলে যারা বসে আছেন তারা, আপনি প্রথমে বলার চেষ্টা করছেন অর্থ দিয়ে চাপিয়ে দেওয়া, সাক্ষীকে দমিয়ে দেওয়া, এই যে ঘটনাগুলো, এবং আজকে উঁচু নিচু বর্ণভেদ, জাতিভেদ, ধর্মীয় বিভিন্ন রকম ঘটনা আমরা দেখি পশ্চিমবাংলায়, যে আজকে এই জাতির হলে তার কেস নেওয়া হবে না, ওটা হলে এই বর্ণের হলে হবে না, যেটা পশ্চিমবঙ্গের বাইরে কিছু কিছু জায়গায় আবার দলিতদের মধ্যে এরকম দেখা যায় যে এসসি এসটি ওবিসির কোনো একটা ঘটনাগুলো করে সেটাকে বড় করে দেখানো। এই জায়গাগুলো থেকে ভারতবর্ষের সর্বত্র, শুধু পশ্চিমবঙ্গে নয়, যেখানেই ঘটনা ঘটছে, আমি একেবারে নিরপেক্ষভাবে বলছি, যদি রাজনৈতিকভাবে আইন অনেকগুলো আছে, প্রত্যেকটা আইনকে যদি ব্যবহার করতে দেওয়া হয়, পুলিশ প্রশাসনকে তার সঠিকভাবে তদন্ত করতে দেওয়া হয়, অভিযোগগুলোকে সঠিকভাবে নিয়ে এবং তার তদন্ত যদি সঠিক জায়গায় পৌঁছায়, কোর্টের মাধ্যমে সঠিকভাবে বিচার বিশ্লেষণ হয়, তাহলে অবশ্যই দোষীরা শাস্তি পাবে, ভয় তৈরি হবে, এবং যারা অপরাধী এই ভয়টা যতক্ষণ না আনা যাবে ততক্ষণ কিন্তু এর বন্ধ করা যাবে না। এবং আমাদের প্রত্যেককে, যারা রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমরা সচেতনভাবে, আমরা যদি নিরপেক্ষভাবে, আমরা শুধু এই দলকে ওই দলকে কাদাছুরি না ছোড়াছুরি করে, আমরা যদি নিরপেক্ষভাবে এই ব্যাপারটাকে ভাবি এবং প্রত্যেকে যদি একসাথে বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখি, প্রশাসন যেখানে যে রাজনৈতিক দলেরই থাকুক না কেন, তারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন, ভারতবর্ষে যে আইন আছে তাতে নারী নির্যাতন কমানো সম্ভব। পশ্চিমবঙ্গের তার মানে আপনার কথার যা মূল সিনপসিস এসে দাঁড়াচ্ছে যে আপনি বলছেন যে এখানে সরাসরি প্রশাসন মদত দিচ্ছে, এটাই কি বলতে চাইছেন? প্রশাসন মদত দিচ্ছে বলছি না, সেটা তাই হয়ে যাচ্ছে, তার কারণ পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না কেন? প্রশাসনিক কথাই তো তুলছেন, তাহলে তো আপনার পুলিশ প্রশাসনকে কাজ করতে দেওয়া হয় না। আজকে ধরুন কোনো পুলিশ ইন্সপেক্টর যখন ভালো তদন্ত করছে, তখন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, আপনি সরিয়ে দেওয়া হচ্ছে, আপনি জানেন। প্রশাসন যদি সঠিক ভূমিকা পালন করে, আজকে এই রাজ্যের এরকম অনেক পুলিশ ইন্সপেক্টর আছে যারা আজকে পার্ক স্ট্রিটের ঘটনা, ধর্ষণ করার পর পার্ক স্ট্রিটের ঘটনায় যখন সঠিকভাবে তদন্ত হচ্ছিল, তখন প্রশাসনের পক্ষ থেকে ধর্ষণকারীকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। আমরা দেখেছি এই উত্তর দিনাজপুর মালদার কথা বলছিলেন, আপনি দেখেছেন বাবু, আমি বলতে চাই, আমি দেখেছি উত্তর দিনাজপুর জেলার যে ঘটনা, প্রশাসনের লোক করছে, কোন প্রশাসন? কোন প্রশাসন? কালিয়াগঞ্জে ডলি বর্মনের ঘটনা কি ঘটনা ঘটেছে আপনারা উত্তর দিনাজপুর জেলার মানুষ জানেন। পুলিশ প্রশাসনের কথা, পুলিশ প্রশাসনকে মদত দিচ্ছে, পুলিশ প্রশাসনকে মদত দিচ্ছে রাজ্য সরকার, সেটাই তো বলবেন। যা কিছু হচ্ছে, ঢিল পড়লেও রাজ্য সরকার, পাটকেল করলেও রাজ্য সরকার, ধর্ষণ করলেও রাজ্য সরকার, ঠিকভাবে সাজা দেওয়ার জন্য আইনে সাজা দেয় রাজ্য সরকার, তো আপনাদের কেন্দ্রীয় সরকারের বাইরে নয়। আপনাদের সরকার কি করছে? কেন্দ্র সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এখানে যখন নারী ধর্ষণ হয়, আপনি খালি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলছেন, খালি আইনের কথা বলছেন, লিপিবদ্ধ আইন দিয়ে আমাদের ধর্ষণ কমবে না। আমার পশ্চিম বাংলায় কোনো ধর্ষণ হলে যখন কেন্দ্র সরকার নারী সুরক্ষার জন্য যখন প্রতিনিধি টিম পাঠায়, সেখানে আপনারা গন্ডগোল করেন, সেখানে আপনারা যেতে দেন না, সেখানে আপনারা বাধা সৃষ্টি করেন। সেখানে কি আপনাদের দলীয় কেউ থাকে না? এই ঘটনা নজির হাতরাসেও রয়েছে, এই ঘটনা নজির হাতরাসেও রয়েছে। সরাসরি রাহুল গান্ধীকে আটকে দেওয়া হয়েছিল, ঢুকতেই দেওয়া হয়নি। ওই এরিয়ার মাঝখান থেকে একটা 144 ধারা জারি করে দেওয়া হলো এবং সেখানে ঢুকতেই দেওয়া হলো না। এই নিদর্শন তো আপনাদেরও রয়েছে। শুধু দেখুন, অন্যের দিকে আঙুল তুলতে গেলে নিজের দিকে 4-4টা আঙুল থাকে। আমার বিপক্ষের বন্ধুকে আমি বলছি যে আপনি বারবার প্রশাসনের কথা বলছেন, আপনি বারবার রাজ্য সরকারের কথা বলছেন, তো রাজ্য সরকারের কথা আমি বলছি বলে দিয়ে আপনি কেন্দ্র সরকারের দিকে রাজ্য সরকার হর্ষদের ঘটনা ঘটার পর তারা কি করছে?
কেন্দ্র সরকারও আপনার উত্তরপ্রদেশ আর বাংলাদেশ আইন বানাচ্ছে, তারা আসবে, তারা আইনটাকে আসবে। বাস্তবায়িত করার দায়িত্ব আইন রাজ্য বাস্তবায়ন সরকারের। করে কিন্তু আইনের বিরুদ্ধে আপনারা করছেন, সংসদে দাঁড়িয়ে করছেন, বিভিন্ন আর জায়গায় আপনারা কি করছেন, রাস্তায় করছেন? করছেন, আইন বানিয়ে বিভিন্ন ছেড়ে জায়গায়। দিচ্ছেন। আইন প্রণয়ন করে সেই আইন বানিয়ে ছেড়ে দিলে হয় না, আইন সুরক্ষার ব্যবস্থা করতে হয়, হ্যাঁ, আইন শুরুটা সুরক্ষার নিজেদের দিক জন্য যে থেকেই করতে ব্যবস্থা হবে। করার জন্য ব্যবস্থা নিয়ে সেই ব্যবস্থা করার জন্য শুরুটা আপনারা করুন, আমরা হ্যাঁ শুরুটা শুরু করেছি আপনাদের তো। সরকার করুন। কোনো নারী নির্যাতন হলে যখন দিল্লি সরকার কমিশন পাঠিয়ে প্রকৃত তথ্য তৈরি করে প্রকৃত আরে দোষীদের শুরুটা শাস্তি আপনাদের দেওয়ার সরকার ব্যবস্থা করলে করবে। তবে না বলবো। আপনার যোগীর হাসরাতের কথা বলছেন, যোগীর সঙ্গে সঙ্গে বলছেন সিআইডি তদন্ত। যদি সকলে চায় আমি সিবিআই তদন্ত দেব, আর আপনারা এখানে ধামা চাপা দেওয়ার ব্যবস্থা করেন। বিজেপির শাসিত রাজ্য আর বাংলা শাসিত রাজ্যের মধ্যে এখানে দেখেছেন নিজেদের সরকারের দিকে একবার প্রশ্ন করেছেন? এই রাজ্য সরকারের উপরে এই সমস্ত দোষ চাপিয়ে দমিয়ে রেখে নারী নির্যাতন সম্বন্ধে বড় বড় ভাষণ দিলে হ্যাঁ। নারী নির্যাতন বন্ধ হয় না। নারী শুধুমাত্র নির্যাতন বন্ধ করতে প্রশাসনের হলে কথা প্রশাসনের তুললে দায়িত্ব নিতে হবে। প্রশাসনিক বললাম তো এই দিকটা বাংলার ভাবতে গেলে আগে প্রশাসনকে ভাবতে হবে সঠিকভাবে আমাদের দায়িত্ব নারীদের নিতে জন্য হবে। সুরক্ষার কারণ জন্য যে আপনারা জানেন আইনগুলো তৈরি করেছে কামদুনির তারা ঘটনা, কারা? কামদুনির তারা ঘটনা, কিভাবে এই আইনগুলোকে সেখানে গিয়ে যে বাস্তবায়িত মানুষগুলোকে করবার জন্য দেখেছিল রাজ্য সরকারকে সেই help মানুষগুলোকে করছে। আজকে ছেড়ে সেই দেওয়া হলো। দিকগুলো দেখুন। কেন ছেড়ে দেওয়া হলো? কিভাবে এই ওখানে সচেতনতা আমাদের বাড়াতে যায়, যারা তারা পুলিশের কয়বার বসেছে, যে তথ্য দিয়ে এইভাবে নারী পুলিশ সুরক্ষা দেওয়া তথ্যকে যায়। ধামা চাপা শুধু দেওয়ার আইন চেষ্টা করে ছেড়ে করেছে, দিলে মহিলা পুলিশ সংরক্ষণ সেগুলোকে বিল আড়াল পাস করার করলেই চেষ্টা নারী করেছে, নির্যাতন প্রকৃত বন্ধ দোষীকে করা যায় না। বাঁচানোর চেষ্টা করেছে। তার জন্যই আজকে কামদুনির ঘটনায় সেখানকার মানুষ সঠিক রায় পেল না, কামদুনি আজ পুষছে, তারা বিভিন্নভাবে সেই মানুষ প্রতিবাদ কারা? করছে। সেই মানুষ কামদুনির কারা? মানুষ, রাজ্য সরকারের কামদুনির লোক। মানুষ, এটাই তো কামদুনির বলবেন। মানুষ, সেই মানুষ কামদুনির রাজ্য মানুষ। সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন সেই মানুষদের। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ এবং সিআইডি সেখানে তিনি তদন্ত করতে পুলিশকে গিয়ে সেটা দাম করেছেন। করছে। কেন্দ্র কি করছে? আইন বানিয়ে কেন্দ্র কি দিচ্ছে। করবে? কেন্দ্র কি করবে? কেন্দ্র কি করবে? রাজ্যের ধর্ষণ হয়ে কেন্দ্র এসে ওখানে পুলিশ চাপ পাঠিয়ে দেবে? কেন্দ্র আইন বানিয়ে পাঠাচ্ছে। হ্যাঁ? সেই আইনকে বাস্তবায়িত করার আরে দরকার যে আইন আছে রাজ্য সেই আইন সরকারের। বলেই যদি কাজ হয়, আগেই যদি মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেয় উমুকের এই রেট, উমুকে প্রেম করেছে, উমুকে ফাঁসি দিয়েছে, কোন পুলিশের সাহস ও, আছে? কোন মুখ্যমন্ত্রী CID ঘোষণাগুলো আছে? প্রেম করেছে হ্যাঁ, আর এগুলো পুলিশ, করেছে অবশ্যই, মুখ্যমন্ত্রীর আর রাজ্য অবশ্যই শাসনের পুলিশের ক্ষেত্রে কোনো কাজ নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মুখ্যমন্ত্রী এই প্রেম ঘটিত কোনো ঘটনা পুলিশ, নিয়ে রাজ্য সরকার পরিচালনা করছেন, মুখ্যমন্ত্রীর এটাই তো ঘোষণার আপনি করছেন। পর কোনো পুলিশ, কোনো সিআইডি আর সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি যারা মতো তারা পুলিশ রিপোর্ট তৈরি প্রশাসনে করবে। আছে, এটাই যারা হিসাব। CID তে আরে আছে, পুলিশ সবাই কি রাজ্য প্রশাসন, সরকারের লোক? এসপি, ডিএম, পুলিশ, এটাই বলতে আইসি, চাইছে। সব তো শাসক দলের নেতৃত্বে আপনি বলুন, চলছে। বাপি বাবু, আপনি বলুন, সমস্ত আপনি বলুন। শাসক আপনি দলের বলুন। নেতৃত্বে ডিএম, রাজনৈতিক পুলিশ, রাজনৈতিক এসপি, স্তরে সব চলছে। এই এটা তর্ক কেউ বিতর্ক অজানা নয়। চলতেই থাকে। বাংলার সাধারণ তার কারণ বাচ্চা কেউ একে অজানা অপরকে কাদা ছোড়াছুড়ির এই যে সুন্দর একটা কেমিস্ট্রি তৈরি হয় না, মানে এটা সংবাদ মাধ্যম বা টিআরপির জন্য খুব ভালো দেখায়, কিন্তু প্রশ্ন কিন্তু গ্রাউন্ড লেভেলে তৈরি হয়, প্রশ্ন কিন্তু তৈরি হয় জনসাধারণের জন্য। তাপ উত্তাপ বাড়িয়ে শুধু লাভ নেই, প্রশ্ন এবং সমাধান দুটোই প্রয়োজন। বাপিবাবু, আপনি বলুন। আমাদের এখান থেকে বেরোতে গেলে সমাধান হচ্ছে প্রত্যেককে সচেতন হতে হবে। সাধারণ নাগরিককে যেমন সচেতন হতে হবে, রাজনৈতিক ব্যক্তিত্বকে সচেতন হতে হবে, এবং এই ধরনের ঘটনাকে সিরিয়াসলি দেখা দরকার সম্পূর্ণভাবে, এবং এই ধরনের ঘটনায় নিরপেক্ষ থাকা দরকার। আইনগুলোকে সঠিকভাবে প্রণয়ন করতে দিতে হবে। আইন তো আইনের জায়গায় আছে, কিন্তু সেটাকে যারা আইনটাকে যারা পালন করবেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা এখানকার শাসক থাকবেন, যে যেখানেই হোক, পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষের আঙ্গিকেই যদি চর্চা হয় এই বিষয়, নারী নির্যাতন বা হিংসতার আজকে অ্যাসিড ছুঁড়ে মারা বা কাউকে পুড়িয়ে দেওয়া, এই ধরনের ঘটনা কেন, মানে তদন্ত করতে গিয়ে যেন তার সঠিক তদন্তের রিপোর্ট তৈরি করতে না পারে, বা যারা সাক্ষী তাদেরকে না করতে পারে, এই জায়গাগুলো তাদের সুরক্ষা দেওয়া দরকার। আজকে দেখুন না, এই ধরনের ঘটনা যারা সাক্ষী, কিন্তু তাদের সুরক্ষা দেওয়া হচ্ছে না। একটা কথা বলবো বাপিবাবু, একটা অনেক ক্ষেত্রে সর্বশেষ তৈরি হয়ে একদম যাচ্ছে। ফাইনাল ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো কিন্তু আলাদা কথা বলছে। একেবারে এনসিআরবি রিপোর্ট অনুসারে গত বছর ভারতের 19টি মেট্রোপলিটন শহরের মধ্যে কলকাতায় সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের রাজধানীতে 2021 সালে 11টি ধর্ষণের ঘটনা ঘটেছে। কলকাতায় সেই শহরগুলির মধ্যেই যেখানে ধর্ষণের চেষ্টার মামলা নথিভুক্তই হয়নি, কলকাতা 2019 সালে 14টি ধর্ষণের ঘটনা, যেখানে 2020 সালে 11টি, কিন্তু কমছে তো, কমছে তো। ক্ষেত্রে হয়েছে এটাও তো ঠিক যে রাজ্যে কমছে। মহানগরীর ক্ষেত্রে আপনি যে কথা বলছেন এর কথা আমি একমত নয়, কারণ ধর্ষণকারীরা এটা আমার মত নয়, আমি বলছি না, আমি আবারও বলছি সর্বশেষ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো, আমি আবারও বলছি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর এই তথ্য আমি আপনাদের সামনে দেখালাম, আপনাদের সামনে বলছি। ধর্ষণের অভিযোগকারীকে যেতে দেওয়া হয় না থানা পর্যন্ত, আপনি যেটা থানায় বলছেন, গেলেও থানায় থেকে ঘুরিয়ে দেওয়া হয়। বারবার বিস্ফোরক মন্তব্য আসছে। এটা মহানগরের
ক্ষেত্রে হয়েছে, কিন্তু গ্রামীণ ক্ষেত্রে পরিবর্তন হয়নি। গ্রামীণ আমরা ক্ষেত্রে এখনো সকলেই চাইবো যে আইন নিরপেক্ষভাবে চলুক, আমাদের সমাজ যেমন মানে আপনি শুরু বলতে থেকে চাইছেন যেমন বাপিবাবু হয়, যে সেই সরাসরি কলকাতা নিরপেক্ষতাটা মহানগরীর কে ক্ষেত্রে দেবে? প্রশাসন একরকম ভূমিকা পালন করছে আর বাকি জায়গাতে অন্যরকম ভূমিকা পালন করছে। কিছুটা পরিবর্তন হয়েছে, আমরা বিগত 1 বছর 2 বছর দেখেছি কলকাতার ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়েছে, কারণ রাজধানী পরিবর্তন দরকার আমাদের কিন্তু তার বলে মানসিকতা। আপনি গ্রামের ক্ষেত্রে সবার দেখুন, আগে মালদাতে মানসিকতা সম্পর্ক চেঞ্জ ঘটনা হলে বলে গেলে চলবে না, অনেকটাই পার্সার কাছে এই ঘটনা বলে আমাদের গেলে নারী চলবে না। নির্যাতন বন্ধ করা সম্ভব। ঘটনার সবই হচ্ছে, কিন্তু দেখুন মূল যে বিষয়টা এখানে আসছে উঠে সেটা হলো যে কোন জায়গা ধীরে ধীরে কমছে বা কোন জায়গা ধীরে ধীরে বাড়ছে, এটা স্টাডি হওয়া দরকার এটা আছে। স্টাডি হওয়া প্রয়োজন রয়েছে। একদম একদম, আমি সেটা অস্বীকার করছি না। আমি তো বললাম যে মহানগর মেট্রোপলিটন সিটির ক্ষেত্রে আমাদের এটা খুব ভালো ফল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কিছুটা কলকাতা হলো তাপসী দি হয়তো আপনার একটু হলেও ভালো লাগবে যে হ্যাঁ সরাসরি আপনার সম্বন্ধে একটু প্রশংসা করলো। তাপসী দি কি বলবেন? কলকাতা মহানগরে কিছু কমেছে, এটা ভালো রিপোর্ট, কিন্তু তাপসী দি। গ্রাম বাংলায় আমাদের এটাকে আরো ভালো করা ভাবে আজকে ওই রিপোর্টটা দেখতে গেলে অন্ধকার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে। না, আলো অন্ধকার দুটোরই তো দরকার, একেবারে সবকিছুরই দরকার আছে। তার কারণ প্রকাশ্যে সবকিছু নিয়ে আলোচনা হওয়া দরকার, তার কারণ আলো আর চনা দুটো বিষয়কে খুব ভালো করে দরকার প্রয়োজন বোঝায়। তাপসী দি আপনি বলুন। আমি একই কথা বলবো, উনি যে দু একটা কথা বললেন সেই দুই একটা কথা ফেলে দেওয়ার মতো নয়। তবু আমি বারবারই বলবো, উনি যখন বলছেন প্রশাসনিক স্তরে আরও উন্নত হতে হবে, নিরপেক্ষভাবে সব বিচার করতে হবে, এই ধর্ষণকারীকে যে আইন ব্যবস্থা আমাদের চালু হয়েছে নিরপেক্ষভাবে সেটাকে বাস্তবায়িত করতে হবে, এই করতে হবে আর বলতে হবে আর চলতে হবে, এরকম 10-20টা লিস্ট দিয়েই আমাদের সমাজ থেকে ধর্ষণ বন্ধ করা যাবে না। এই শুরুটা করতে হবে। আমরা শুনেছিলাম বিবেকানন্দ একসময় বলেছিলেন যে আমাদের নারীরা পিছিয়ে শিক্ষার জন্য। এখন কিন্তু আমাদের নারীরা শিক্ষার দিক থেকে পিছিয়ে নেই, কিন্তু আমাদের অন্যান্য দিক থেকে, যেটা আইনের দিক থেকে অনেক আইন চালু হলেও সেটা বাস্তবায়িত করবার পথে এখনও অনেক বাধা সৃষ্টি হচ্ছে। যেই কারণে আমি বলেছিলাম, উনি বারবার বলছেন পুরুষ শাসিত সমাজের কথা আমার তোলার জন্য বিপক্ষে বলছেন। এখনও বলবো নারী আর পুরুষের মধ্যে ডিফারেন্স রয়ে গেছে, কারণ বলেছে যে নারী পুরুষ সমান সমান। আমরা জানি পৃথিবীর যা অর্ধেক গড়ি আছে নারী, অর্ধেক তার নর, এটা কথাই রয়ে গেছে। কারণ নারীকে এখনও নির্যাতিত হতে হয় তার পরিবারেই। কারণ আমরা দেখেছি শুধুমাত্র ধর্ষণের ক্ষেত্রেই নয়, একজন নারী একজন পুরুষ দুজনে যখন একই সময়ে কর্মস্থলে বেরিয়ে যাচ্ছে, যখন কর্মস্থল থেকে ফিরে আসছে, একজন পুরুষকে দেখতে পাওয়া যায় সে তার সোফায় হেলান দিয়ে পেপার পড়তে ব্যস্ত, একজন নারীকে তার ড্রেস চেঞ্জ করে গিয়ে চা বসাতে হচ্ছে। এই শুরুটাই যদি আমরা এইভাবে একেবারে আমরা এটাই যদি আমরা শেষ দেখি, লগ্নে তাহলে বারবার আবার নারীর কথা বলছেন, আমি একটু বলতে চাই প্রোগ্রামে নারীর জন্য পরিবারেই শুরু নারীর হয়েছে সময় দেব। discrimination। আমি এই বিষয় নিয়ে আমাদের বলতে চাই। পরিবারেই আমরা এই বিষয় নিয়ে বলতে বলতে চাই। আগে শুরু করতে হবে আমরা আমাদের একেবারে পরিবার। শেষ লগ্নে চলে এসেছি, সবাইকে 1 মিনিট করে সময় দেওয়া হবে, সবাই সবার স্ট্যান্ড পয়েন্ট রাখবে। প্রথম সময় দিচ্ছি একেবারে রিমাই বাবুকে, আপনাকে 1 মিনিট সময় দেওয়া আমি হবে, এই বিষয়ে বলতে চাই, দিদি যেটা বারবার করে নারীর কথা বলছেন, আমি এইটুকুও বলতে চাই, এটাও নিদর্শন রয়েছে সারা বাংলা থেকে গোটা দেশের বিভিন্ন ক্ষেত্রে। আমরা জানি নারীর দ্বারা বহু পুরুষও নির্যাতিত হচ্ছে, এটা অস্বীকার করার কথা নয়। বহু ক্ষেত্রে আমরা দেখেছি কটা দেখেছি? নারী মিথ্যা মামলা দিয়ে পুরুষকে দেখেছি? হয়রানি করছেন, পরিবারে বহু জায়গায় যখন আছে, মারা যায় না, তখন কিছু যখন হলেও আত্মীয়তা আছে, লাগে, তখন কিছু নারীর নামে হলেও নাম। আছে, এটা অস্বীকার যখন করা যায় আত্মীয়তা না। লাগে, তখন নারীর কথাটা দেখুন বলছেন তাপসী না। অস্বীকার করা যায় না। এখন স্ট্যান্ড পয়েন্ট রাখার সময়, অস্বীকার করা যায় না। এখনো পর্যন্ত বলতে কিছু পুরুষ নারীর দ্বারা কিছু পুরুষও নিগৃহীত হয়, এটা সমাজে কিছু কিছু ক্ষেত্রে আছে, সংখ্যায় হয়তো কম, কিন্তু আছে, একবারে না বলতে আপনি পারবেন না। এই ক্ষেত্রে আমার তাপসী দি আপনার সময় শুরু, আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখুন, 1 মিনিট সময় পাবেন, বলুন। আমি আমার সব কিছু আমি শুনি আমি একটাই কথা বলবো, আমরা যে আইনের কথা বলছি সেই আইনকে বাস্তবায়িত করতে গেলে আমাদের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। এতে কোনো দলীয় রং লাগানো চলবে না। শুরুটা আমি প্রথম থেকেই বলেছি, আমি এখনও বলবো, শুরুটা আমাদের পরিবার থেকেই করতে হবে, পরিবার সমাজের বাইরে নয়। কাজেই পরিবার থেকে শুরু হলে সেটা ধীরে ধীরে সমাজে ছড়িয়ে পড়বে। সঙ্গে রয়েছে শিক্ষা, আমাদের বুদ্ধিজীবীদের নিয়ে, আমাদের শিক্ষামহলকে নিয়ে এই সমস্ত আলোচনায় আমাদের সবাইকে অগ্রণী হতে হবে। কাজেই আমরা সর্বস্তরের মানুষ যদি একজোট হয়ে দলীয় রং ভুলে তবে আমরা যদি নারী নির্যাতনের পিছনে রুখে দাঁড়াতে পারি, একটা ধর্ষক যেখানে হাজার নারী সেখানে গিয়ে আমরা দাঁড়াবো, তবে মনে হয় এই আইনগুলোকে বাস্তবায়িত করা সম্ভব হবে। কোনো প্রশাসনের উপরে নয়, কোনো দলীয় রং চাপিয়ে নয়, আমরা চলবো নিরপেক্ষভাবে এবং সমাজ থেকেই শুরু হবে এর সূত্রপাত। একেবারে আপনার সময় শেষ, একেবারে বাপিবাবু আপনাকেও 1 মিনিট সময় দেওয়া হলো, আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখুন। আমার বক্তব্য হচ্ছে, এই ঘটনাগুলোর কারণ বিশ্লেষণ করা দরকার আছে, কারণ বিশ্লেষণ করে সমাধানের পথ খোঁজা দরকার, এবং কেন ভারতবর্ষের আঙ্গিকে পশ্চিমবঙ্গ এই ধরনের নির্যাতনে এগিয়ে যাচ্ছে তার কারণ খুঁজে বের করা দরকার এবং নিরপেক্ষভাবে প্রশাসনকে কাজ করতে দেওয়া দরকার। একইভাবে
আমাদের পুলিশি যে ব্যবস্থা, যেটা অনেক প্রায় 190 বছরের পুরনো, প্রায় 1861 সাল থেকে চলছে, সেটারও সংশোধন দরকার আছে। পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে এর কাজ করার সুযোগ পায় তাহলে এই ধরনের নির্যাতনকে মোকাবেলা করতে পারবে। এবং রাজনৈতিক ব্যক্তিদের রাজনৈতিকভাবে সচেতন থাকা দরকার, তারা এই ধরনের ঘটনাকে কখনো রাজনৈতিক রং না লাগালে ভালো হয়। এবং গোটা দেশের আঙ্গিকে আমরা কিভাবে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে এই ধরনের ঘটনায় অগ্রণী হয়ে যাচ্ছি, সেখান থেকে আগামী দিনে কি করে আমরা পশ্চিমবঙ্গে নতুন দিশা দেখাতে পারবো সেটা দেখা দরকার। এবং আমাদের ভাবতে হবে যুব সমাজ কীভাবে আজকে এই যে ঘটনা, ওয়েস্টার্ন কালচার, বিদেশি সংস্কৃতি এই ভারতবর্ষে প্রবেশ করার ফলে যুব সমাজের উপরের প্রভাব পড়ছে এবং পরিবার থেকে সমাজের মধ্যে এর যে একটা খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা আস্তে আস্তে সংশোধন দরকার। তার জন্য সকলকে একসাথে যদি আমরা চলতে পারি তাহলে আশা করি আগামী দিনে এর থেকে আমরা বেরোতে পারবো। একেবারে তাই, আমরা একেবারে শেষ লগ্নে চলে এসেছি। সবাইকে 1 মিনিট করে সময় দিয়েছিলাম স্ট্যান্ড পয়েন্ট রাখার জন্য। আপনাকেও 1 মিনিট দেওয়া হয়েছে বাবু, প্লিজ, আপনাকে দেওয়া হয়েছে। মূলত যা বিষয়, আপনি আবার কথা বলার সুযোগ পাবেন, আপনাকে আবার ডাকা হবে, আপনি নিশ্চয়ই আসবেন। একেবারে 3 জনকেই অশেষ ধন্যবাদ ট্রাইব টিভিতে জয়েন করার জন্য। একটা কথা বলেই আজকে শেষ করব এই শো। যদি সত্যি সত্যি সবার মধ্যে একেবারে মানসিকতার সঠিক প্রকাশ পেত, তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে থেকে 2023 সালে আজকের ডেটে আমাকে এই শোটাই করতে হতো না যে হিংস্রতার ব্যাখ্যা কী। এই বলেই আজকে ট্রাইব টিভির এই শো শেষ করব। সবাই নজর রাখুন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।